ঠিক আছে, আমরা ফার্স্টে আজকে ক্লাস শুরু করার পূর্বে আমরা সিটির কিছু মানে সিটিটা কিভাবে আসলে নিব, কারণ আমিও নতুন, তোমরা তো আমার ক্লাসে নতুন, ফলে আমার সম্পর্কে তোমাদের খুব একটা ধারণা নাই। এই জন্য তোমাদের সিটিতে হয়তো বা প্রবলেম হইতে পারে। এই জন্য তোমাদের সিটিটা কিভাবে হবে, আসলে কিভাবে কন্ডাক্ট করব তোমাদের, সেটা আমি এখন বলবো। আর তোমরা যদি মনে করো তোমাদের একটা ব্যাচ পরীক্ষা দিছে, ডিভাইস পরীক্ষা দেওয়া হয়েছে আজকে, ঠিক আছে, তাদের থেকেও তোমরা বুঝতে পারবা যে আসলে স্যার পরীক্ষাটা তারা কিভাবে কি হয়। গুগল ক্লাসরুম ফরম্যাট দিচ্ছে স্যার, কুইজ সিস্টেম? হ্যাঁ, আমি বলি পরীক্ষাটা একটু বলে দেই, তাহলে তোমার সুবিধা হবে, তারপর তোমাদের কমেন্টস বললে আমরা একটা ফাইনাল করতে পারবো। জি স্যার। ফার্স্টে আমরা আসি যে ক্লাস টেস্ট, ঠিক আছে, ক্লাস টেস্ট 1, আমাদের যেহেতু 3টা ক্লাস টেস্ট থাকবে, ফার্স্ট ক্লাস টেস্টটা তোমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, তোমরা যেভাবে পরীক্ষা দিতে চাবা আমি সেভাবেই পরীক্ষা নেব। কিন্তু সেকেন্ড আর থার্ড পরীক্ষাটা হবে আমার নিজের মতো করে, আমি ইচ্ছা মতো পরীক্ষা নিব, মানে আমি যেরকম ইচ্ছা সেরকম ভাবে পরীক্ষা নিব, ঠিক আছে। এখন বলো ক্লাস টেস্ট 1, এখানে তোমরা পরীক্ষাটা কিরকম দিতে যাচ্ছ, লিখিত স্যার দিবা না কুইজ হিসেবে দিবা? ক্লাসরুম, গুগল ক্লাসরুমে। স্যার লিখিত দেবো স্যার। লিখিত বলতে গেলে স্যার গুগল ফর্মে স্যার। হ্যাঁ, গুগল ফর্মে লিখিত মানে বুঝছো, লিখিত মানে তো আমি না স্যার তোমার যদি লিখিত দেবো না স্যার, ওই স্যার কুইজ দেব, থামো স্যার থামো, কুইজ কুইজ দেব, দেবো। লিখিত হ্যাঁ, দেব না। স্যার লিখিত দিলে স্যার একদিন সময় দিতে হবে, আর কুইজ জি জি, দিলে স্যার একটু 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 থামো, একজনের দুটো বললে আমাদের সুবিধা হবে। আমি তোমাকে বলি যে তোমাদের হাতে দুটো অপশন আছে, লিখিত হইলে তোমাকে আমি কিছু কোশ্চেন লিখে দিব, তোমাকে ওই ব্ল্যাঙ্কের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের যে সময় লাগবে সেই সময়টা আমি দিব, কিন্তু এখানে একটা প্রবলেম হলো, তোমাকে টাইপ করতে হবে। টাইপ করতে হলে সময় লাগবে, অনেকে মোবাইল ইউজ করো, এতে অনেকের প্রবলেম হইতে পারে। আর আমি আই থিঙ্ক তোমাদের হচ্ছে ফার্স্ট সিটিটা তোমার যদি স্যার এমসিকিউ দেই আমরা। স্যার সিটি হিসাবে না স্যার, কুইজ হিসাবে না এটা স্যার, এক মার্কেট। স্যার কুইজই দেব, লিখিত দেব না। স্যার ফার্স্ট সিটিটা কুইজ হিসাবে না, সেকেন্ড সিটিটা স্যার লিখিত নিয়েছে। আচ্ছা ভাই, স্যার একটু টাইম দে ভাই, একজন একজন করে বল। স্যার তোমার নেট চলে গেছে। হ্যালো স্যার। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। জি জি, স্যার। আমাদের হচ্ছে পরীক্ষাটা গুগল ফর্মে হবে, কিন্তু গুগল ফর্মে হলেও কিন্তু আমাদের হচ্ছে এমসিকিউ একটা আছে, একটা থিওরিটিক্যাল কিছু কোশ্চেন থাকে আমাদের কিন্তু। যে মিড টার্ম পরীক্ষা হবে, মিড টার্ম পরীক্ষা কিন্তু আমাদের কিন্তু ওইরকম এমসিকিউ থাকবে না, থাকলেও হয়তো বা একটা দুটো থাকতে পারে। আমাদের পুরো পরীক্ষাটা হবে কিন্তু লিখিত পরীক্ষা টাইপের, ঠিক আছে। তাহলে এই জন্য কিন্তু তোমাকে গুগল ফর্মে কিছু জিনিস শিখতে হবে, যে আসলে তুমি কিভাবে খাতায় লেখা কোশ্চিনটা, মানে খাতায় লেখা আনসার শিটটা তুমি কিভাবে গুগল ফর্মে আপলোড করতে পারো। গুগল ক্লাসরুমে আপলোড করতে তোমার সবাই জানো, গুগল ক্লাসরুমে তো পরীক্ষা হবে না, গুগল ফর্মে পরীক্ষা হবে। ফলে তোমাদের স্যার ওই সিস্টেমটা জানতে হবে যে কিভাবে একটা পিকচার গুগল ফর্মে অ্যাড করা যায়, ঠিক আছে। ওটা তোমাদের একটু পরে আমি শেখাবো, ওটা তোমাদের শেখাবো স্যার হচ্ছে। লিখিত হলে ঝামেলা হবে স্যার, কুইজই দেন স্যার প্রথমটা। না, ফার্স্ট সিটি তো আমি বলছি, ফার্স্ট সিটি তোমাদের ডেফিনেটলি কুইজি হবে, কারণ তোমাদের ফার্স্ট সিটিটা তোমার দেখো। আর আমি হচ্ছে তোমাদের 12 তারিখ বা 13 তারিখের দিকে একটা ফ্রি টাইমে তোমাদের জাস্ট দেখে দিব আসলে গুগল ফর্মে কিভাবে পিকচার গুলো অ্যাড করা যায়। আর শুধুমাত্র আমার পরীক্ষায় যে তোমাকে এই কাজ করতে হবে তা না, কিন্তু তোমার অন্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাতেও তোমাদের ওই কাজ করতে হবে, জি স্যার। যে আগে তোমাদের কিছু লিখতে থাকবে, কিছু তোমাদের হচ্ছে এমসিকিউ থাকবে। তাহলে ওই জিনিসটা তোমাদের যদি শিখে দেওয়া হয় তা তোমাদের একটা প্র্যাকটিস হবে এবং তোমাদের পরীক্ষাতে ভুল হবে না, ঠিক আছে। তাহলে আমি একটু বলে দিই, আমাদের সিটির সিলেবাস হচ্ছে 3 ফেজ সিস্টেম। সিয়া, তুমি কিন্তু গুগল ক্লাসরুমে একটু আপলোড করে দিবা, প্লাস হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে স্যার। সিঙ্গেল ফেজ সিস্টেম, ঠিক আছে। সিঙ্গেল ফেজ সিস্টেম থেকে আমাদের কিছু এমসিকিউ দেওয়া থাকবে, টোটাল 15টা এমসিকিউ দেওয়া থাকবে, 15টা মার্ক 15, ঠিক আছে। 1 মার্ক করে থাকবে। এই এমসিকিউর মধ্যে সবগুলা যে তোমার হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার তা থাকবে না, কিছু কিছু তোমার ট্রু ফলসও থাকতে পারে, ঠিক আছে। এর মধ্যে তোমার কিছু ট্রু ফলসও থাকতে পারে।
আর এখানে যে আমাদের এমসিকিউ হবে সেই এমসিকিউর জন্য তোমরা ম্যাথমেটিক্যাল কিছু টার্ম তোমরা একটু পড়ে আসো। ম্যাথমেটিক্যাল টার্ম বলতে যে বড় বড় ম্যাথ আমরা যেটা করছি, যেগুলো করছি, এগুলো ম্যাথ করা তোমার দরকার নাই। তোমার যে ছোট ছোট ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো তোমার পরীক্ষায় দেওয়া হইতে পারে। আর যে স্লাইড আমরা পড়ছি সেই স্লাইডটা পড়লে আশা করি আর পড়া লাগবে না। তাহলে এই পরীক্ষা নিয়ে কোনো সমস্যা আছে? সিলেবাস নিয়ে সমস্যা বা পরীক্ষা নিয়ে? না স্যার। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে পরীক্ষা যখন শেষ হবে, পরীক্ষা শেষ হলে তোমাদের হচ্ছে বেস্ট 3, ঠিক আছে, তোমাদের বেস্ট 3 কে কিছু পুরস্কার দেওয়া হবে। তোমরা যতজন আসছো তার মধ্যে বেস্ট 3। এখন যদি পরীক্ষাতে এখন যদি তোমাদের মনে হয় 2, 3, 4, একটু পরে কথা তোমাদের শুনবো। এখন যদি পরীক্ষাতে তোমার যদি মনে হয়, ঠিক আছে, যে পরীক্ষায় 14 জন এখন ধরো যে হাইস্ট পাইছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর 3 হচ্ছে না, তখন কিন্তু লটারি করে তোমাদের 3 জনকে পুরস্কার দেওয়া হবে। 3 জনের পুরস্কার হলো 20 টাকা করে মোবাইল রিচার্জ করে দেওয়া হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে স্যার পরীক্ষা হইলো আমাদের যারা সেম মার্ক পাবে তাদের কিভাবে দিবেন? ওই তো সেটাই একই মার্ক? বললাম, যদি আমি তো বেস্ট 3টা দিব, ঠিক আছে না, যদি এখন একই মার্ক যদি সবাই পায় তাহলে সেক্ষেত্রে তো ঝামেলা আমাদের, এটা তো আমার ক্ষেত্রে তো সমস্যা। তাহলে আমি কি করব জিনিসটা আসলে, তখন আমি কাজটা করব যে তোমাদের হচ্ছে এই যে 14 জন ধরো সেম মার্ক পাইছে, 14 জন সেম মার্ক পাইলে তাহলে আমরা হচ্ছে 3টা লটারি করব তোমাদের সামনে, তোমাদের সিয়া থাকবে, সেই সিয়া তোমাদের সামনে লটারি করে 3 জনের নাম আমাকে বলবে, আমি 3 জনের ফোন নাম্বার নিব, ফোন নাম্বার নিয়ে তাকে রিচার্জ করে দেবো। আশা করি বুঝতে পারছো। জি স্যার, বুঝতে পেরেছি। 3 জনের মধ্যে একটা ইয়ে আছে যে দুটা থাকবে হচ্ছে, মানে দুটা থাকবে সবগুলোর মধ্যে, আর যদি দুটার মধ্যে যদি কোনো মেয়ে না থাকে, ঠিক আছে, তাহলে তাহলে মেয়েদের মধ্যে থেকে একজনকে নিতে হবে আবার, মানে দুটা ছেলে পাবে একটা মেয়ে পাবে, মানে এটা হলো যদি তোমার হচ্ছে কি বলো বেস্ট 3 কাউন্ট লটারি করতে চায় তাহলে দুটা ছেলে পাবে একটা মেয়ে পাবে। আর যদি 3 জনই যদি এমনি পেয়ে যায়, ইন্ডিভিজুয়াল 3 জন যদি পেয়ে যায় হায়েস্ট, তাহলে আর কিন্তু কোনো সমস্যা নাই। জি স্যার। বুঝতে পারছো এবার? আর যদি মেয়েরা 3জনই হাইয়েস্ট মার্ক পায় সেক্ষেত্রে? না সেক্ষেত্রে সেক্ষেত্রে ছেলেদের মানে ছেলেদের জন্য খুব লজ্জা একটা, যে ছেলেরা পারলো না। মেয়েরা 3 জন হাইস্ট পাবে কিভাবে, তোমার ছেলেরা নাই? তাহলে আশা করি আমাদের পরীক্ষা নিয়ে আর কোনো সমস্যা নাই। তাহলে নেক্সট মানডেতে আমাদের পরীক্ষা হবে। পরীক্ষার টপিক হচ্ছে 3 ফেজ সিস্টেম। এখানে পরীক্ষার মধ্যে এমসিকিউ থাকবে কিছু, আর কিছু ট্রু ফলস থাকবে, এই মিলে 15টা কোশ্চেন থাকবে। 15টা কোশ্চেনের মধ্যে যে বেস্ট 3 জন পাবে হচ্ছে আমাদের হচ্ছে পুরস্কার পাবে, কত সময় আর হবে বাকিগুলো পরীক্ষাটা? সান্ত্বনা। বলো। কত সময় থাকবে পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য তোমার থাকবে হচ্ছে, পরীক্ষা তোমার লিগ্যাল পরীক্ষা হবে 20 মিনিট। তোমাদের কোশ্চেন দিতে কিছু সময় নষ্ট হয়, সেই কোশ্চেন গুলা প্লাস মাইনাস করে তোমাদের হচ্ছে 5 মিনিট ধরে দেওয়া হবে, 500 বা 10 মিনিট ধরে দেওয়া হবে, নেটের প্রবলেম টবলেম সব মিলে। এই টোটাল 30 মিনিট দেওয়া হবে। টোটাল 30 মিনিটের পর আমি হচ্ছে পুরো সিস্টেম অফ করে রাখবো, তোমরা আর কোনো সাবমিট করতে পারবে না। আর পরীক্ষা চলাকালীন সময় গুগল ক্লাসরুম, সরি আমাদের জুম অন থাকবে, তোমাদের যে কোনো প্রবলেম তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। পরীক্ষা যত পর্যন্ত হবে তোমরা জমে থাকতে পারবা, কোনো সমস্যা নাই, তোমরা জয়েন করতে পারবা, আমি লিংক দিয়ে দিব। পরীক্ষা শেষ হবে আমি তোমাদের বলে দিব তোমাদের এখন পরীক্ষা শেষ। আমি সঙ্গে সঙ্গে তোমাদের হচ্ছে ওই তোমাদের হচ্ছে মানে কি বলবো কোশ্চিন সাবমিট করার যে অপশনটা, সেটা অপশনটা বন্ধ করে দিব। ফলে তোমরা যারা সময় পার হয়ে যাবে তা তোমরা আর সাবমিট করতে পারবা না। তারপরে আমি হচ্ছে 5 মিনিট তোমাদের টাইম নিব। 5 মিনিটের মধ্যে তোমাদের অ্যান্সারটা, তোমাদের উত্তরটা আমি তোমাদের মেলে মানে সেন্ড করে দিব। তারপর ওখান থেকে বেস্ট 3 জন দেখবো। বেস্ট 3 জন যদি আমরা ভালো হইতে পাই, লিগাল হইতে পাই, তাহলে তো পাইলো। আর যদি লিগাল হইতে না পাই তাহলে আমাদের সিআর আছে এখানে 2 জন, 2 জনের মধ্যে একজন ভিডিও একটু অন করে লটারি করবে, লটারি করে 3 জনের নাম আমাকে বলবে, 3 জনের ফোন নাম্বারটা আমি নিয়ে তোমাদের সামনে তাদের হচ্ছে পুরস্কারটা দিয়ে দিব। আশা করি ক্লিয়ার এবার। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমাদের 191 ডি সেকশনের অনেক ফ্রেন্ড আছে, আমি আমি জানি, তাদের থেকে তোমরা শুনতে পারবা। স্যার সার্কিট রিলেটেড কোনো এমসিকিউ থাকবে?
অবশ্যই তোমাদের সার্কিট প্রশ্ন করতেছো তোমরা, সার্কিট রিলেটেড এমসিকিউ থাকবে না? সব তো সার্কিট রিলেটেড এমসিকিউ থাকবে। মানে সবগুলোর মার্ক কি এক নাকি 1 2 3 এরকম? সবগুলোর মার্কে এক করে, অত তো না, 15টা কোশ্চেন থাকবে, 15টার মার্ক 1 মার্ক করে। এমসিকিউ না, এমসিকিউ তো 1 মার্ক করে থাকবে। ওকে তোমাদের যদি কোশ্চেন সম্পর্কে কোনো আইডিয়া লাগে, ঠিক আছে, আইডিয়া যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা বললামই তো 191 ডিডি ব্যাচের সাথে কথা বলে নিবা। তোমাদের পুরস্কার, মানে পুরস্কার কিভাবে দেই আমি, তারপর তোমাদের মার্ক গুলা কিভাবে দেই, পরীক্ষাটা কিভাবে নেওয়া হয়েছে, কি কি হয়েছে তোমরা শুনতে পারবা, ঠিক আছে। ফলে আর পরীক্ষা নিয়ে কোনো সমস্যা নাই। তো পরীক্ষা আমাদের বন্ধ হয়ে গেল এখন, এবার আমাদের পড়াশোনা শুরু হবে। তারপর আমাদের ফারজানা নামে ফারজানা ছিল মনে হয়, উনি কি যেন বলতে চাইছিল, হাত তুলছিল। স্যার ওই টপিকের ব্যাপারটাই টপিক হচ্ছে তোমার থ্রি ফেজ বুঝতে সিস্টেম। পারছি এখন। তাহলে আর তো কোনো কথা নাই না, আমরা তাহলে শুরু জি করতে স্যার। পারি এখন। আমাদের হচ্ছে নেক্সট দিন আমরা যে জি স্যার। পড়াশোনা করছিলাম সেখান থেকে আমরা মোটামুটি শুরু করব। এই সিয়া, তুমি আসছো? ফাহিম, জি স্যার। যেটা সমস্যা আজকে আছে? না না স্যার, স্যার কারেন্ট ছিল না ওই দিন, এই জন্য ও, ঠিক জয়েন আছে, ছিলাম স্যার কিছুক্ষণ। সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে, আমরা তাহলে এখন শুরু করতে পারি। দেখো, আমরা আমাদের গতদিন আমরা কিন্তু কিছু ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা পড়ছিলাম। আমাদের এরকম কিছু সার্কিট ছিল, এগুলো আমরা মোটামুটি পড়ছি। আজকে আমাদের বিশাল একটা কাজ থাকবে, সেই কাজটা হলো আমাদের ফেজর ডায়াগ্রাম আঁকাইতে হবে। ফুল লোড ফেজর ডায়াগ্রামটা আমাদের আঁকাইতে হবে, এবং পরীক্ষাতে এটা থাকবেই, ঠিক আছে। পরীক্ষাতে তোমাদের এটা আঁকাইতে হবে। তবে এটা আঁকানোর পূর্বে আমাদের কিছু কাজ শিখতে হবে, কারণ আমরা যদি এটা এমনি দেখি তাহলে আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করে করে এটা আঁকাইতে হবে। তাহলে আমরা তো মুখস্থ করব না, আমরা জিনিসগুলো বুঝে বুঝে করব, যাতে আমাদের এগুলা, যে কোনো ম্যাথ আমাদের যদি পরীক্ষায় আসে, যে কোনো ডায়াগ্রাম যদি আমাদের পরীক্ষায় আসে, যাতে আমরা পরীক্ষাতে পারি, ঠিক আছে না? এই জন্য আমরা কি করব, আমরা আগে হচ্ছে একটা হোয়াইট বোর্ডে যাব, দেন আমরা ওখানে কিছু প্র্যাকটিস করব। কিছু টার্ম গুলা প্র্যাকটিস করার পর আমরা এই ছবিটা আঁকাবো। দেখবা তোমরা নিজেরাই এই ছবিটা আঁকাইতে পারবা। আর দেখে মনে হবে অনেক কঠিন, কিন্তু বুঝছো, যদি তোমরা না বুঝো তাহলে ডেফিনেটলি বলবা, তাহলে তোমরা পরীক্ষায় আঁকাইতে পারবা কিন্তু। আর না হইলে কিন্তু পরীক্ষায় পারবা না। ফার্স্টে আমরা কিছু জিনিস আসি, যেমন আমাদের হচ্ছে একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা হচ্ছে ড্র করবো আবার। ফার্স্টে দেখি আমাদের ট্রান্সফরমারে কি কি থাকে। দুটো সাইড থাকে, প্রাইমারি সাইড আর হচ্ছে একটা সেকেন্ডারি সাইড। আমাদের হয়তো মনে আছে, আমরা কতদিন আঁকাইছিলাম। এটা হলো একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের দুটো সাইড থাকে, একটা হলো প্রাইমারি সাইড আর একটা কি সাইড, সেকেন্ডারি সাইড, সেকেন্ডারি সাইড। ঠিক আছে। তাহলে একটা একটা ট্রান্সফরমারের মধ্যে কি থাকে, ওয়্যার থাকে। আর আমরা জানি ওয়্যারের মধ্যে কিছু লস হয়, সেই লসটাকে আমাদের আমাদের বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, রেজিস্টর ইউজ করি, বা রেজিস্ট্যান্স দ্বারা আমরা ওই লসটাকে বোঝাই। তাছাড়া আমাদের একটা কি প্রবলেম হয় এখানে, আমাদের হচ্ছে লিকেজ ফ্লাক্স একটা প্রবলেম হয়। মানে প্রাইমারিতে যে ফ্লাক্সটা উৎপন্ন হয়, সেকেন্ডারিতে কিন্তু সেই ফ্লাক্সটা কাট করে না। ধরো প্রাইমারিতে আমাদের 100টা ফ্লাক্স উৎপন্ন হয়েছে, কিন্তু সেকেন্ডারিতে আমরা কিন্তু 1টা পাচ্ছি না, 60টা পাচ্ছি বা 70টা পাচ্ছি। বাকি 30টা ফ্লাক্স আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট ফ্লাক্সকে আমাদের দেখাইতে হবে না সার্কিটের মধ্যে, দেখাইতে তো হবে, যেহেতু এটা ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে সমস্ত লস টস সব মিলিয়ে একটা সার্কিট আমাদের ডিজাইন করতে হবে। এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ওই লিকেজ ফ্লাক্সটাকে আমরা বুঝাবো হচ্ছে একটা ইন্ডাকটেন্স দ্বারা, ঠিক আছে। এই জন্য আমরা এখানে একটা ইন্ডাকটেন্স দিলাম। সিমিলারলি দেখো, আমাদের এই প্রাইমারি সাইডে কিন্তু একটা ভোল্টেজ থাকবে, সাপ্লাই ভোল্টেজ। এই সাপ্লাই ভোল্টেজ না দিলে কিন্তু ট্রান্সফরমারের কোনো কাজ নাই। এই জন্য আমরা এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম। আর এই সাপ্লাই ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড। এখানকার কারেন্টের মান ধরলাম I1। ইভেন আমাদের এখানে যে রেজিস্ট্যান্স আছে তার নাম ধরলাম R1। আর এখানে যে ইন্ডাকটেন্স আছে, তোমরা জানো ইন্ডাক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি না। কিন্তু আমরা যদি একটা সার্কিটকে সলভ করতে চাই, তখন কিন্তু আমরা আর এল লিখি না, কি লিখি, জে এক্স এল, বা জে এক্স লিখি। তাহলে এটা হলো আমাদের প্রাইমারি সাইডের একটা সার্কিট ডায়াগ্রাম। যদি আমরা সেকেন্ডারি সাইডে যদি এই সার্কিট ডায়াগ্রাম যদি আঁকাইতে চাই, তাহলে কি কি আঁকাবো বলো তো, মনে আছে তোমাদের? সেকেন্ডারি সাইডে যদি সার্কিট আঁকাইতে চাই তাহলে কি লিখবো, মনে আছে? লোড দিতে হবে, লোড।
লোড তো থাকবে। সেকেন্ডারি সাইডে কি আমাদের ওয়্যার থাকে না? সেকেন্ডারি সাইডে তো আমাদের ওয়্যার থাকে, তাহলে সেই ওয়্যারটাকে আমাদের দেখাইতে হবে। তো সেই ওয়্যারটাকে আমরা রেজিস্টরের মাধ্যমে দেখাবো। তারপর সেকেন্ডারি সাইডে কি লিকেজ ফ্লাক্স থাকে? সেকেন্ডারি সাইডেও কিন্তু আমাদের লিকেজ ফ্লাক্স থাকে, তাহলে সেই লিকেজ ফ্লাক্সকে আমরা কি করব? ইন্ডাকটেন্স দ্বারা প্রকাশ করব। এবং সেকেন্ডারি সাইডে একটা কি থাকে? লোড থাকে, যেটা একটু আগে বললো একজন। তাহলে এখানে আমরা একটা লোড ইউজ করব, এই লোড দ্বারা বুঝাবো এটা আমাদের সেকেন্ডারি সাইড। তাহলে এই লোডের মধ্যে একটা ভোল্টেজ উৎপন্ন হবে, সেই ভোল্টেজের নাম ধরলাম আমরা V2। ঠিক আছে? তাহলে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারিতে একটা ভোল্টেজ ইনডিউস হয়, সেই ভোল্টেজের নাম হলো E1। আর সেকেন্ডারিতে একটা ভোল্টেজ পাবো এই E1 ভোল্টেজের কারণে, তার নাম হবে হচ্ছে আমাদের E2। ঠিক আছে? সেকেন্ডারিতে একটা কারেন্ট প্রবাহিত হয়, তার নাম কি? I2। এটাই হলো আমাদের ট্রান্সফরমারের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন যদি আমরা এই ট্রান্সফরমারের তাকে যদি এখন আমরা যদি কাজ করতে চাই, এই ট্রান্সফরমার নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের কিন্তু দুই ভাবে ক্যালকুলেশন করতে পারি। প্রাইমারি সাইডে একটা ক্যালকুলেশন করতে হবে, একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে, এবং সেকেন্ডারি সাইডে একটা আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে। এখন আমাদের কেভিএল নিয়ে কাজ করতে হবে। দেখো, আমরা যদি কেভিএল নিয়ে কাজ করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা এই সার্কিটের ক্ষেত্রে এই মাইনাস থেকে শুরু করব। তাহলে ফার্স্টে শুরু করবো মাইনাস থেকে, তাহলে -V1। তারপর দেখো তো কি পাচ্ছি আমরা? তারপর পাচ্ছি হচ্ছে +I1R1। ঠিক আছে না? তারপর কি পাবো? তারপর পাবো হচ্ছে প্লাস, কি পাবো? X right. I1JX1। ঠিক আছে না? জি তারপর স্যার। পাবো কি? তারপর পাইতে পাইতে আমরা পাবো হচ্ছে এখানে প্লাস পাবো। E1 প্লাস E1 লিখবো। তাহলে E1 লেখা কমপ্লিট। কমপ্লিট হইলে আমরা আবার দেখো এই V1 এ চলে আসছি। তাহলে V1 এ চলে আসলে কি লিখবো? সমান সমান 0। 0। তাহলে দেখো, এটা একটা ইকুয়েশন লিখছিলাম, এই ইকুয়েশনের ক্ষেত্রে একটা চিহ্ন আমাদের চেঞ্জ আছে। কোনটা চিহ্ন চেঞ্জ আছে? শুধুমাত্র V1 এর চিহ্ন চেঞ্জ আছে। তাহলে যার চিহ্ন চেঞ্জ থাকবে তাকে ঘাত ধরে আমরা অপর পাশে দিয়ে পাঠাবো। ঠিক আছে? তাকে রাখবো না, কারণ তার এই পাশে থাকা জায়গা নাই। সবগুলো একই চিহ্ন, শুধুমাত্র এর চিহ্নটা আলাদা, তাহলে এখানে একে আমরা রাখবো না। কার ধরে নিয়ে যাব? হ্যাঁ, ঘাত ধরে নিয়ে চলে যাও। তাহলে E1 রাখলা এখানে, E1 প্লাস এখানে লিখলা I1R1। হয়েছে না? তারপর এখানে এই জেটাকে একটু আগে নিয়ে আসলা, এখানে লিখলা হচ্ছে I1X1 সমান সমান V1। তাহলে এই V1টা কি? এই V1টা হলো এই যে ইকুয়েশনটা পাইলা, এই ইকুয়েশনটা কার জন্য লিখছি? এই ইকুয়েশনটা হলো প্রাইমারি সাইডে যে আমরা কেভিএল অ্যাপ্লাই করছিলাম, সেই কেভিএল এর ফলাফল। এখন আমরা কি করব? এখন আমরা সেকেন্ডারি সাইডে একটা কেভিএল অ্যাপ্লাই করব। সেকেন্ডারি সাইডে আমরা সিমিলারলি কাজ করি। তাহলে মাইনাস থেকে শুরু করি। তাহলে মাইনাস কি পাচ্ছি? E2 না? -E2। তারপর দেখো কোথায় পাবো আমরা? প্লাস R2 I2R2। তারপর এখানে কি হবে? JX2 প্লাস JI2X2। তারপর কি আসবে? প্লাস V2। আর কিছু লিখবো? সমান সমান কি লিখবো? 0। তাহলে এখান থেকে কাকে ঘাত ধরে বের করে দিবা? -E2। তাহলে -E2 কে ঘাত ধরে বের করে দিতে হবে। তাহলে লিখলাম হচ্ছে V2 প্লাস এখানে লিখবো হচ্ছে আমরা I2R2 প্লাস JI2X2 সমান সমান E2। তাহলে আমাদের এই দুটো ইকুয়েশন নিয়ে আমাদের কাজ করতে হবে, বাকিগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে? আমরা এই দুটো ইকুয়েশনের সাহায্য নিয়ে আমরা হচ্ছে আসলে ওই ফেজর ডায়াগ্রামটা আঁকাবো। ফেজর ডায়াগ্রাম বলতে আমরা বুঝাই ভেক্টর ডায়াগ্রাম। এই ইকুয়েশনকে যদি আমরা ভেক্টরের মানে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা যে ডায়াগ্রামটা পাবো সেটাই আসলে হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম। ঠিক আছে? তাহলে আমাদের কাজ হবে এই যে আমাদের যে ইকুয়েশন পাইছি, আমরা দুটো ইকুয়েশন পাইছি, এই দুটো ইকুয়েশনকে আমরা একটা কার্ভের মধ্যে বসাবো। বসানোর পর আমরা একটা রেজাল্টেন্ট একটা কার্ভ পাবো, সেই কার্ভটার নামই হবে আমাদের ফেজর ডায়াগ্রাম। তাহলে এই দুটো ইকুয়েশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ভেরি গুড। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা একটু কষ্ট করে এই জিনিসটা আবার লিখে রাখি এক জায়গায়। ঠিক আছে? আমরা তো কাজ করব। তাহলে এই জিনিসটা একটু লিখে রাখি। ফার্স্টের দিকে আমাদের কি পাবো? এখানে পাবো হচ্ছে E1 প্লাস I1R1 প্লাস এখানে পাবো JI1X1 সমান সমান V1। আর একটা পাবো হচ্ছে এখানে কি পাবো? হ্যাঁ, V2 প্লাস
I2 R2 প্লাস জে I2 X2 সমান সমান পাবো E2। ঠিক আছে না? তাহলে আমরা এখন একটা কাজ করে নেই। দেখো আমাদের কিন্তু এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশনের মধ্যে ধরো আমি যদি এই ইকুয়েশন নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের আননোন কয়টা আছে? দেখো আমরা V2 জানি না, I2 জানি না, তারপর হচ্ছে আমাদের হচ্ছে E2 জানি না। তাহলে এতগুলো যদি না জানা মান থাকে তাহলে এটাকে সলভ করতে পারবো? সলভ করতে পারবো না। এই জন্য আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে যে কোনো দুটার মান ধরে নিব। ঠিক আছে, কারণ আমরা দেখো R2 এর মান X2 এর মান এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, সমস্যা নাই, এগুলো ডিরেকশন চেঞ্জ হয় না। আমাদের শুধু চেঞ্জ করতে হবে কি, আমাদের দেখতে হবে V2 I2 এবং E2 এর মান। তাহলে এই তিনটার মধ্যে আমরা যে কোনো দুটার মান কি করব, ধরে নিব, আর বাকিগুলোর কাজ আমরা পরে করব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে একটু দেখি যে এই যে আমরা কার্ভটা আঁকাবো, আঁকানোর আগে একটা জিনিস আমাদের শিখতে হবে। দেখো এখানে কিন্তু একটা টার্ম দেওয়া আছে, যে টার্ম দেওয়া আছে, এখানে যে মানে আসলে কি বোঝায়? এখানে যে মানে আসলে কি বোঝায়? ধরো একটা কাজ আছে, তুমি চলতেছো এই পথে, ঠিক আছে, এভাবে তুমি যাচ্ছ, তোমার এই যে বি পয়েন্ট তোমাকে ধরলাম, এই বি পয়েন্টে তোমার সাথে যে যোগ হয়েছে, তোমার সাথে এই যে তোমার, হ্যাঁ তোমার সাথে যে যোগ হয়েছে, ঠিক আছে, যে সি তোমার সাথে যুক্ত হয়েছে, তা তোমার কি হবে, তোমার তোমার অবস্থা কি হবে? এখন তোমার অবস্থা হবে এখান থেকে তোমাকে 90 ডিগ্রি ঘুরতে হবে। তোমার যাওয়ার কথা ছিল কিন্তু এইদিকে, কিন্তু তোমার সাথে যে সি যুক্ত হওয়ার কারণে তোমার ডিরেকশনের পথ চেঞ্জ হয়ে গেছে। তুমি এখন কি করবা, তুমি যে অবস্থায় আসছো তার থেকে 90 ডিগ্রি তুমি ঘুরে নিবা, ঘুরে তুমি এখন এই পথে চলে যাবা। ঠিক আছে, এটাই হলো তোমার কাজ। এর কাজ হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে পার্থক্য কত হবে, এই যে দ্বারা বোঝায় ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত, কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত বলো, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এটা বুঝছো? তাহলে আমরা এখন একটা জিনিস আঁকাবো, আঁকানোর পর আমরা ঘুরবো, ঘোরার পর দেখবো যে যে পাচ্ছি কিনা, যে পাইলে কি হবে, যে অবস্থায় থাকবো তার সেখান থেকে আমরা 90 ডিগ্রি আমরা ঘুরে যাব। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, যে পাইলে কি করবো, যে পাইলেই আমরা হচ্ছে 90 ডিগ্রি ঘুরবো, আর যে না পাইলে আমাদের ঘুরতে হবে না। ঠিক আছে, তাহলে যে জি যে স্যার। মানে তো বুঝছো। তাহলে আমরা এখন একটু ছবি আঁকানো শিখি। তাহলে আমরা দেখো মোটামুটি আমাদের যে বেসিক জিনিস জানা দরকার আমরা জানছি। তাছাড়া আরেকটা জিনিস একটু শিখতে হবে আমাদের, ভেক্টরের যোগ মনে আছে তোমাদের? ধরো যে একটা ভেক্টর আছে এরকম, এই ভেক্টরের নাম এ, এখানে একটা ভেক্টর পাইছো সে এদিকে গেছে, এর নাম হইলো বি। এখন এদের লব্ধি কোনটা হবে? লব্ধি হবে এটা না, যে একটা একটা ভেক্টরের আদি বিন্দু আর একটা ভেক্টরের শেষ বিন্দু, এর যোগফলটাই হবে কি, এর যোগফলটা হবে এই ভেক্টরের লব্ধি। লব্ধি। তাহলে কত পাবা, এ প্লাস বি পাবা না? জি স্যার। তাহলে আমরা যদি এই V1 ভেক্টর পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই তিনটাকে যোগ করতে হবে, যোগ ঠিক করতে না? হবে। আবার যদি আমরা E2 ভেক্টর পাইতে চাই তাহলে কিন্তু আমাদের এই তিনটাকে যোগ করতে হবে, এই তিনটাকে যদি যোগ করতে পারি তাহলে কিন্তু আমরা E2 ভেক্টরটা পাবো। আশা করি বুঝতে পারছো এবার। জি স্যার। তাহলে এখন দেখো আমরা কিভাবে ছবিটা আঁকাই। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে একটা মান ধরে নিব। দেখো আমরা হচ্ছে কারেন্টের মান ধরে নিব, ধরলাম হচ্ছে এটা আমাদের কারেন্ট। তোমরা একটু স্কেল দেখায়ও তাহলে তোমাদের ভালো হবে। ধরলাম এর মান হচ্ছে কারেন্টের মান I2, ঠিক আছে, আর দেখো এটা হচ্ছে আমাদের I2, তাহলে I2 আর V2 এর মান ধরে নিতে হবে। তাহলে V2 ধরলাম হচ্ছে এখানে, V2 কে আমরা অন্য একটা কালার দিলাম, এটা ধরলাম V2। এই দুটার মান কিন্তু তোমাকে ধরে নিতে হবে কিন্তু ফার্স্টে, কারণ আমরা জানি যে একটা ইকুয়েশনের মধ্যে তিনটা অজানা থাকলে আমরা তিনটার মধ্যে যে কোনো দুটার মান ধরে নিব আর একটার মান দ্বারা সলভ করব। ঠিক আছে, তাহলে হয়েছে না এখন? তাহলে আমরা V2 পাইছি, তারপর দেখো তো V2 এর সাথে কি যোগ আছে, দেখো তো এখানে I2 R2, ঠিক আছে না? জি স্যার। তাহলে এখন আমাদের কি আঁকাইতে হবে, দেখো I2 সমান্তরালে একটা রেখা টানতে হবে। দেখো I2 মানে কি, এই সমান্তরাল না, তাহলে এখান থেকে একটা সমান্তরালে রেখা টানবা, এই তো। বা তোমাকে যদি একটু সুন্দর করে যদি ভালো করে আঁকায় তাহলে ভালো করে বুঝতে পারবা, কারণ তোমাদের সমান্তরালটা আসবে না তখন। একটু ভালো করে দেখো, আমরা ফার্স্ট আঁকালাম হচ্ছে এটা হচ্ছে আমাদের I2, ঠিক আছে, আর V2 টা একটু ক্যাট করে আঁকাবা তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা আমাদের V2। এখন আমরা কি করব, I2 সমান্তরালে একটা রেখা টানবো, কারণ এখানে I2 যুক্ত আছে, আর এটা আমাদের V2। তাহলে আমরা কি করব, I2 সমান্তরালে একটা রেখা টানতে হবে। এই দেখো সমান্তরাল হয়েছে। এবার এরকম সেট করে আমাদের এই পয়েন্ট থেকে আগাইতে হবে, কারণ V2 এখানে শেষ, তাহলে এখান থেকে আমাদের I2 শুরু হবে। I2 শুরু হলে কি হবে,
এখান থেকে আমাদের I2 এর মতো করে একটা রেখা টানতে হবে। জি I2 এর মতো রেখা টানছি, তারপর দেখো তো আমাদের কি আছে, যে আছে, যে থাকলে কি হবে, আমাদের এই পথটা এখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, এখানে 90 ডিগ্রি আগাতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা 90 ডিগ্রি তাকালাম। তাহলে এটা হলো আমাদের V1, এটা হলো আমাদের I1 R2, আর এটা আমাদের হলো হচ্ছে কত, I2 X2। এই যে মানে কিন্তু তোমার হচ্ছে 90 ডিগ্রি, তাই যে লিখলাম না, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা E2 বের করতে চাই, তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে এটা। কারণ আমরা কি শিখছিলাম, একটা ভেক্টরের আদিবিন্দু এবং শেষ বিন্দু যোগফলটাই হলো আমাদের লব্ধি ভেক্টর। তাহলে এটার নাম হবে কি, E2। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে ট্রান্সফরমারে যদি কারেন্ট I2 হয়, তাহলে প্রাইমারি কারেন্ট কি হবে, I1 হবে না? তাহলে I1 এর ডিরেকশন তো সেম থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের I1 ধরে নিলাম, ঠিক আছে না, I1। তারপর দেখো E2 আছে না, এখানে E1 আছে না, E1 এর বিপরীত, E2 এর বিপরীত, E2 কার থেকে পাইছো, E2 কিন্তু E1 সেম জিনিস। ট্রান্সফরমারে কিন্তু এই দুটো ভোল্টেজ ইনডিউস হয়, তাহলে এর দিকও তোমার চেঞ্জ হবে না। তুমি কি করবা, এটাকে তুমি এই দিকে একটু বর্ধিত করে নাও, তাহলে আমরা বুঝাবো যে এটা আমাদের হচ্ছে E1। তাহলে আমাদের I1 পাইছি, E1 পাইছি, তাহলে এখান থেকেও আমরা দুটো মান পাইছি। তাহলে আমাদের কি করতে হবে, এখন V1 এর মান বের করতে হবে। তা দেখো আমাদের এখন I1 এর E1 এর সাথে কি যুক্ত আছে, E1 এর সাথে I1 R1 যুক্ত আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই পয়েন্টে I1 যেদিকে আছে সেই দিক বরাবর একটা রেখা টানতে হবে। I1 আছে আমাদের এই উপর দিক বরাবর, তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটা উপর দিক বরাবর একটা রেখা টানবো সমান্তরাল করে। তাহলে এর নাম কি হবে, এর নাম হবে আমাদের I1 R1। বুঝতে পারছো? জি এটা কি স্যার। বুঝতে পারছো? কারেন্টের হ্যাঁ হ্যাঁ, কারেন্ট, যেহেতু কারেন্ট আছে তাহলে কারেন্টের সমান্তরাল করে তোমাকে আগাইতে হবে, ঠিক আছে। তাহলে কারেন্টের সমান্তরাল করে আমরা আগাইছি। তারপর দেখো এখানে আমাদের কি পাইছি, তারপর কি পাইছি আমরা, যে পাইছি না, যে পাইলে কি হবে, যে অবস্থায় থাকবো 90 ডিগ্রি, সেখান থেকে আমাদের 90 90 ডিগ্রি ডিগ্রি, চলে তাহলে যাবে। এখান থেকে একটা 90 ডিগ্রি আগাইতে হবে। স্যার তাহলে 90 এই জন্য ওর পাশে নেই তাহলে কি হবে? এই পাশে, জি স্যার। এই পাশে তো হবে, তাই এই পাশে দিলে তো হবে না, তোমাকে এই সাপেক্ষে 90 ডিগ্রি আগাইতে হবে। জি আয়ের সাপেক্ষে হ্যাঁ, আয়ের সাপেক্ষে, তুমি ওই পাশে দেওয়া যাবে না। তো তোমার এখানে 90 ডিগ্রি হয়েছে, এটা 90 ডিগ্রি হইলো। তাহলে দেখো আমরা এখন কি বের করব, এই তিনটা যোগফল। তাহলে আমাদের এটা হলো I1 X1, তাহলে E1 আছে আমাদের, I1 R1 আছে আমাদের, I1 X1 আছে। তাহলে এই তিনটা যোগফল কি হবে আমাদের, বলো তো? এই তিনটা যোগফল হবে V1। V1। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে আদি বিন্দু, এটা এটা আমাদের শেষ বিন্দু। তাহলে এই তিনটাকে যদি যোগ করে দেই, স্কেলে সুন্দর করে যোগ করে দিবা, যোগ করে যেটা পাবা সেটা কি পাবা, সেটাই পাবা হচ্ছে আমাদের V1। V1। এটাই পাওয়া হচ্ছে আমাদের V1, ঠিক আছে। এটাই হলো আমাদের ফুল লোড ফেজর ডায়াগ্রাম। এটা তোমাদের পরীক্ষাতে আঁকাইতে হবে। এখন বলো, কঠিন লাগছে? স্যার প্রথম থেকে আরেকটা যদি বলে দিতে স্যার। করলে হয়ে যাবে স্যার। স্যার আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, আবার একটু বলছি, দেখো ভালো করে বুঝবা। দেখো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে শুরু করব, ঠিক আছে, পিছন থেকে শুরু করব। তাহলে আমাদের এই যে তিনটে ইকুয়েশন দেওয়া, ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের মধ্যে আমাদের R1 X1 এগুলো নিয়ে মাথা ব্যথা দরকার নাই, ঠিক আছে, এগুলো মাথা থেকে ফেলে দাও। আমাদের তারপর এই দুটা ব্যতীত আমাদের কি কি আছে, V2 আছে, I2 আছে, E2 আছে। তাহলে তুমি এখন চিন্তা করো, তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং ওই একটা ইকুয়েশন থেকে তুমি কি তিনটার মান বের করতে পারবা? না স্যার। পসিবলই না। তা তুমি কি করবা, তুমি হচ্ছে যে কোনো দুটার মান ধরে নিবা এবং একটার মান কি করবা, বের করবা, ঠিক না। তোমাকে কি করতে হবে, যে কোনো দুটার মান ধরে নিবা এবং একটার মান বের করবা। তাহলে এখন আমি কি করবো বলতো, এখন আমার কাজ হবে কি, এখানে আমাদের V2 আছে, I2 আছে, X আর আছে আমাদের E2 আছে। তাহলে E2 তো যোগফল, তুমি বুঝতেছো, ভেক্টরের যোগফল। তাহলে E2 আমরা এমনিতেই পাবো, E2 ধরবো না। তাহলে আমরা কি করব, আমরা V2 ধরবো আর I2 ধরবো, ঠিক না। তাহলে আমরা একটা একটা রেখা ইভেন ধরে নিলাম, একটা রেখা ধরো, এটা আমাদের হচ্ছে I2, ধরছি একটা রেখা। জি স্যার।
তাহলে এখান থেকে একটা অ্যাঙ্গেল করে নিবা, যাতে সেম দিকে না হয়, একটা অ্যাঙ্গেল করে নিবা, ভি টু ধরে নিবা। ঠিক আছে, ভি টু কে দেখো আমরা অন্য একটা দিক ধরতেছি, যাতে আমাদের এরকম একটা টান ধরলাম। এর নাম কি ধরলাম? এর নাম ধরলাম আমরা ভি টু ধরলাম। হয়েছে? তাহলে আই টু ধরছি, ভি টু ধরা হয়েছে, ধরা শেষ তো নাকি? জি স্যার, I2 আর V2 এর অ্যাঙ্গেল কতটুকু থাকবে? ওটা তোমার ইচ্ছা, তুমি তোমার মতো আঁকাবা। ঠিক আছে, তুমি তোমার মতো ধরলেই হলো, এখানে কোনো ফিক্সড অ্যাঙ্গেল নাই। তোমাকে দেখাচ্ছে যে ভি টু আর আই টু সেম জিনিস না, তোমাকে এটা এটা বোঝাচ্ছে এখানে। জি স্যার, ঠিক আছে। তুমি যদি মনে করো যে এখানে নিয়ে আসবা, তাও হবে, সমস্যা নাই। কিন্তু দেখতে সুবিধার জন্য, দেখতে ভালো লাগে এই জন্য আমরা একটু বড় করে নিলাম, যাতে আমরা পুরোপুরি বুঝাইতে পারি তোমাদের। জি তাহলে এখন দেখো, আমরা এই পয়েন্টে কিন্তু আমাদের ভি টু শেষ। তারপর ভি টুর সাথে আমরা কি যোগ করবো বলতো? আই টু আর টু যোগ করবো না? জি স্যার। তাহলে এখন আমাদের এখান থেকে যোগ করবো কিন্তু, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? আই টু। তাহলে আই টুর সাপেক্ষে একটা রেখা টানতে হবে সমান্তরাল করে। তাহলে আই টু কোন দিকে আছে? এই দিকে আছে না? তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে সুন্দর করে টান দিব, এই সমান্তরাল রেখা টানলাম। দেখো টানছি, জি দেখো স্যার। এটা কিন্তু সমান্তরাল হয়েছে। ঠিক আছে, সমান্তরাল হলো না? তাহলে এটার নাম কি হবে? এটার নাম দিব কি? I2 R2। আর টু। কমপ্লিট নাকি বলো? এটা নিয়ে কারো সমস্যা আছে? না স্যার। নাই। তারপর দেখো আমরা কি করব, এখন আমরা কি পাইছি? যে পাইছি যে পাইছি, যে পাইলে কি হবে? অ্যাঙ্গেল ঘুরবো 90 ডিগ্রি। হ্যাঁ, তারপর আমরা এখন এখান থেকে ঘুরবো। দেখো আমরা কিন্তু এদিকে যাবো না, এদিকে যাবো কি? আমরা যাবো এদিকে। তাহলে এখান থেকে আমাদের 90 ডিগ্রি ঘুরতে হবে। এই দেখো 90 ডিগ্রি ঘুরে গেছে। স্যার অ্যাঙ্গেলটা যদি নিচ থেকে দিতাম তাহলে কি ভুল হতো? হ্যাঁ, নিজ দিকে দিলে ভুল হবে না। তোমার পথ কোন দিকে? তুমি কি এদিকে ঘুরবা? এদিকে যোগ করতে পারবা না, কারণ এদিকে তোমার তো একটা মান দেওয়া আছে। তোমাকে সব সময় রাইট অ্যাঙ্গেলে ঘুরতে হবে, লেফট অ্যাঙ্গেলে ঘোরা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি করব? স্কেল নাই তো, হাত বাঁকা হয়ে যাচ্ছে। তাহলে 90 ডিগ্রি ঘুরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি হলো? I2X2। তাহলে আমরা এখন কি শিখছিলাম? একটা ভেক্টরের আদি বিন্দু এবং অন্য ভেক্টরের শেষ বিন্দু, এদের যোগফলটা হবে কি? লব্ধি ভেক্টর না? তাহলে দেখো এটা আমাদের আদি বিন্দু, আর এটা আমাদের কি? শেষ বিন্দু। তাহলে এদের যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো? লব্ধি পাবো না? এই দেখো E2। তাহলে এগুলো তীর চিহ্ন দিয়ে দেবা, তীর চিহ্ন দিলে বুঝবে যে এটা আমাদের লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেবো E2। তাহলে এখন আমরা আসি ফার্স্টের ইকুয়েশনে আসি। তবে দেখো এখন আমি E2 পাইছি, তাহলে E2 আর E1 সেম না? একটা ট্রান্সফরমারে কিন্তু প্রাইমারি ইনডিউস ভোল্টেজ E1 আর E2 টা কি? সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ। এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। তাহলে আমরা কি করব? এটাকে এই দিকে বর্ধিত করব, এর সমান্তরাল করে বা সোজাসুজি করে। এই তো, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হলো? E1 হইলো। বুঝতে পারছো না এটা? তারপর দেখো আমাদের ট্রান্সফরমার কি থাকে? I2 কারেন্ট থাকে। দেখো এই কারেন্ট আছে আমাদের I2, তাহলে এই কারেন্ট আর প্রাইমারিতে কারেন্ট I1, এদের মধ্যেও কিন্তু কোনো পার্থক্য থাকবে না, কারণ সেকেন্ডারি কারেন্ট যেদিকে যাবে, দিক যেদিকে হবে, প্রাইমারি কারেন্টের দিকও তোমার সেদিকেই হবে। তখন আমরা কি করব? তাহলে এটাকে আমরা আবার এর দিকে বর্ধিত করে দিই। এই দেখো, তাহলে এর নাম দেবো কি? এর নাম দিব হচ্ছে I1। হয়েছে? এখন আমাদের কাজ শুরু হবে। দেখো আমাদের এই ইকুয়েশনের মধ্যে তিনটা আননোন ছিল, একটা, দুটা, তিনটা। তিনটার মধ্যে দুটার মান পেয়ে গেছি, তাহলে কিন্তু আমরা এখন ডিজাইন শুরু করতে পারি। ফার্স্টে আমরা আসলাম E1, তাহলে E1 আমরা আঁকাইছি। E1 আঁকানোর পর আমরা কি আঁকাবো এখন? বলো কি আঁকাবো? I1 R1। তাহলে I1 R1 কোন দিকে যাবে? I1 এর দিকে যাবে। তাহলে I1 কোন দিকে আছে? এই দিকে আছে না? এই সমান্তরাল। তাহলে আমরা কি করবো? আমরা এখন ওই সমান্তরাল একটা রেখা টানবো। তাহলে নাম দিব হচ্ছে I1 R1। কমপ্লিট? জি স্যার। তারপর দেখো আমাদের এখন যদি এখানে তুমি যদি থাকো, তো তোমার ডান দিক কোন দিকে হবে? এই দিকে হবে না এখন? জি স্যার। এই দিকে তুমি এখন নিয়ে আসো। কত দিকে নিয়ে আসবা? 90 ডিগ্রি। এই দেখো যে আছে মানে 90 ডিগ্রি তোমার ঘুরবে এখান থেকে। হয়েছে? তাহলে এর নাম দিলা হচ্ছে I1 X1। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন লব্ধি বের করব। তাহলে এটা হলো আমাদের আদি বিন্দু, আর এটা আমাদের কি? শেষ বিন্দু। তাহলে এই দুটা যোগফল কি হবে? আমাদের লব্ধি না? জি স্যার।
লব্ধিটা আঁকাইতে তো সমস্যা যাচ্ছে, এই দেখো লব্ধি। তাহলে এটা হলো আমাদের লব্ধি ভেক্টর। তাহলে এখানে আমাদের তীর চিহ্ন থাকবে একটা, এখানে আমাদের একটা তীর চিহ্ন থাকবে, আর এখানে তীর চিহ্ন থাকবে। তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের হবে V1। তাহলে এটাই হলো আমাদের ফুল লোড ফেজর ডায়াগ্রাম। আশা করি বুঝতে পারছো। তাহলে এইগুলো আঁকানোর ক্ষেত্রে আমাদের যে কোনো দুটো ইকুয়েশন বের করতে হবে, মানে সামনে যে ইকুয়েশনটা দেওয়া আছে না আমাদের, এই ইকুয়েশন গুলো যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি আঁকাইতে পারবো। কঠিন না কিন্তু আঁকানো। তোমাদের কাছে কঠিন লাগছে? না স্যার। না স্যার, বুঝছি স্যার। এটা কিন্তু পরীক্ষায় 2 মার্ক থাকে, 2 মার্ক তোমাদের কমন, আর পরীক্ষা প্রত্যেকবারই দেয় এটা। তাহলে এখন থেকে বাসায় খাতায় লিখে রাখো এক সময়, তাহলে পরীক্ষার সময় লিখতে হবে না। তাহলে মোটামুটি ক্লিয়ার তোমাদের নাকি বলো? কমপ্লিট? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন আমাদের নেক্সট স্লাইডে এবং আমাদের স্লাইডের দিকে একটু ভ্রমণ করি। দেখো এখানে আমাদের যে কারেন্ট, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। আমি তো স্ক্রিন শেয়ারই করি নাই। দেখো আমাদের এখানে কারেন্টের কথা বলা আছে, এখানে দেখো এই যে কারেন্টের কথা বলা আছে না, আমাদের এই জিনিসটা লাগবে না, এই জিনিসটা দরকার নাই, মানে এই জিনিসটা, ঠিক আছে, এগুলো দরকার নাই। এগুলো হচ্ছে আমরা যারা ইঞ্জিনিয়ার মানে ইলেকট্রিক্যালে পড়ি তাদের জন্য দরকার, তোমাদের জন্য দরকার নাই। তোমাদের শুধুমাত্র এইগুলো লাগাইতে হবে। আশা করি আমরা আঁকাইতে পারছি। তোমাদের যেটা আঁকাই দিয়েছিলাম না সেটাই তোমরা আঁকাবা পরীক্ষায়। তাহলে আমরা এখন পরের পেজে যাই। লাস্ট স্লাইড অফ মাই হচ্ছে লেসন ট্রান্সফরমার, ঠিক আছে, ট্রান্সফরমার জন্য এটা আমাদের শেষ স্লাইড। দেখো ট্রান্সফরমারের আমাদের দুই ধরনের লস হবে। কি ধরনের লস হয়? দুই ধরনের লস হয়, একটা হচ্ছে কপার লস আর একটা হচ্ছে কোর লস। আমরা একটা ট্রান্সফরমার যখন দেখছিলাম তখন দেখছি ট্রান্সফরমারের মধ্যে তার পেছনে থাকে এরকম, আর আমরা জানি তারের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন ওর মধ্যে একটা লস হয়। সেই লসটাকে আমরা কি বলি? আই স্কোয়ার আর লস, ঠিক আছে। এই আই স্কোয়ার আর রেজিস্টার লসকে বলা লস। হয় কপার লস বা রেজিস্টার লস। মানে কপার লস, কপার মানে তার না, জি তারের স্যার। মধ্যে রেজিস্টার থাকে, এই জন্য আমরা এটাকে সুন্দর ভাষায় বললাম কপার লস, ঠিক আছে। তারপর দেখো একটা ট্রান্সফরমার দীর্ঘদিন তুমি চালাচ্ছ এবং তুমি যখন দেখবা দুটো থাম্বার মাঝখানে একটা ট্রান্সফরমার থাকবে, এই ট্রান্সফরমার কিন্তু স্টিলের তৈরি, এরকম থাকে, বিশাল বড় একটা জায়গা নিয়ে থাকে। এখন তোমার দেখো এই ট্রান্সফরমার তুমি দীর্ঘদিন চালাচ্ছ, এর মধ্যে অনেক ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। তাহলে ভোল্টেজ উৎপন্ন হলে এটাকে গরম হবে না? এটা তো গরম হবে। গরম হলে কে গরম হবে? এই যে তোমার পৃষ্ঠটা আছে যেটাকে ঘিরে রাখে ট্রান্সফরমারকে, তাহলে সেই জায়গাটা গরম হয়ে যাবে। ওই গরম হওয়াকে আমরা বলি কোর লস, ঠিক আছে। এই গরম হবে কার উপর নির্ভর করবে? এই গরম হওয়াটা নির্ভর করবে এর ভোল্টেজের উপরে। এর ভোল্টেজ যত বেশি হবে এটা তত গরম হবে। তাহলে আমরা বলতে পারি কোর লস ডিপেন্ডস অন ভোল্টেজ, এবং কপার লসটা কার উপর নির্ভর করতেছে? কারেন্টের উপর নির্ভর করতেছে, ঠিক আছে। এই জন্য ট্রান্সফরমারের যে রেটিংটা আছে আমাদের সেটা কি হয়? ভোল্টেজ একক কি বলো তো? বলো ভোল্টেজ একক কি? ভোল্ট। ভোল্ট, ঠিক আছে না। যেহেতু ট্রান্সফরমার অনেক বড় ভোল্টেজ, তাহলে আমরা কি বলবো? কিলো ভোল্ট বলবো, ঠিক আছে। আর কারেন্ট একক কি বলো? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাহলে এখন তুমি বলো, যদি আমরা ভোল্টেজ ট্রান্সফরমারের দুটো লস থাকে, দুটো লসের মধ্যে একটা নির্ভর করে ভোল্টেজের উপরে, একটা নির্ভর করে কারেন্টের উপরে, তাহলে টোটাল পাওয়ার, পাওয়ার মানে আমরা কি বুঝি? ভিআই বুঝি না? ভিআই। হ্যাঁ, এই ভিআইটা, এই যে টোটাল পাওয়ার, এটা কার উপর নির্ভর করতেছে? তাহলে নির্ভর করতেছে এর একক কি? এর একক হচ্ছে কেভি, আর এই আম্পের উপর এর একক কি? আম্পিয়ার। তাহলে আমাদের টোটাল পাওয়ারটা নির্ভর করতেছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের উপরে, ঠিক আছে। জিনিসটা কি বুঝছো? এইটাই তোমাদের কোশ্চেন থাকে। কোশ্চেন তোমাদের কি থাকে দেখো, হোয়াই ট্রান্সফরমার রেটিং ইন কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এর নাম কি? কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে। কেন রেটিং করা হয় তুমি তখন বলবা, ট্রান্সফরমারে দুই ধরনের লস দেখা যায়, একটা হচ্ছে কোর লস আর একটা কি? কপার লস। কোর লসটা ডিপেন্ডস করে কার উপরে? ভোল্টেজের উপরে, এবং কপার লস ডিপেন্ড করে কারেন্টের উপরে। এই কারণে ট্রান্সফরমারের রেটিং হয় কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে। আশা করি বুঝতে পারছো। জি স্যার। তাহলে এটাই হলো আমাদের ট্রান্সফরমার নিয়ে তোমাদের স্লাইড শেষ। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা নেক্সট ক্লাসেও বলতে পারবা, অথবা তোমাদের আমাকে যদি তোমরা আগে বলো যে দাদা দাদা প্রবলেম আসছে এই ট্রান্সফরমার নিয়ে, তাহলে তোমরা হচ্ছে আমাকে বললে আমি তোমাদেরকে টাইম দিব, ওই টাইমে তোমরা জয়েন করতে পারবা।
এখন আমরা আমাদের পরবর্তী স্লাইডটা শুরু করি, কারণ তোমাদের একদিন গল্প করার কারণে তোমাদের আমাদের আমাদের পড়াটা অনেক পিছিয়ে গেছিল। এবার তোমরা আগে চলে যাবা। ঠিক আছে, এখন আমাদের লেসনটা হবে হচ্ছে, আজকে আমাদের ফার্স্ট লেসন হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। ফার্স্টে আসে আমরা হচ্ছে লার্নিং আউটকামে আসছি। ঠিক আছে, লার্নিং আউটকাম বলতে আমরা কি বুঝতেছি এখানে, আফটার এন্ডিং অফ দ্য লেসন স্টুডেন্ট উইল এবল টু নো অ্যাবাউট ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার অ্যান্ড ইট ক্যারেক্টারিস্টিক্স, how how to operate a instrumentation amplifier. You are able to know about ending the lesson. তাছাড়া আমরা কি করতে পারি, তাছাড়া আমরা এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার কোথায় ব্যবহার করব, কিভাবে এটা ডিজাইন করব। আমাদের যদি একটা, আমরা তো একটা ইঞ্জিনিয়ার, আমাদের যদি বলে দেয় যে তোমাকে এই স্পেসিফিক ভাবে এই ট্রান্সফরমার, এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা তোমাকে ডিজাইন করতে হবে, তখন তুমি কিভাবে এই ডিজাইনটা করবা, তোমাকে ওই ডিজাইন প্রসিডিউরটা আমি তোমাদের দেখে দিব। তাছাড়া আমাদের যে, আমরা তো সিএসসি তে পড়তেছি, সিএসসি তে পড়লে আমাদের কেন এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা দরকার, কেন আমাদের লাগতেছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, আর কেন আমরা ইলেকট্রিক্যালের এই সাবজেক্টটা পড়বো। ঠিক আছে, সেই জিনিসটাও তোমাদের দেখাবো, তোমাদের কোন কোন ফিল্ডে এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা লাগবে, এবং তখন তোমরা কিভাবে ওই প্রবলেম গুলা সলভ করবা, এর সাহায্যে তোমরা এটাই বুঝতে পারবা। তোমাদের অনেকে যারা রিসার্চ করতে চাও, এর উপরেও তোমরা রিসার্চ করতে পারবা। এটার উপরে কিন্তু ভালো একটা ফান্ড পাবা তোমরা দেশের বাইরে। ঠিক আছে, কারণ কি এটা হচ্ছে তোমার হচ্ছে বিদেশে খুব প্রচলিত, আর এর সাহায্যে আমরা আমাদের শরীরের যে ইসিজি করি, এমআরআই করি, তারপর আমাদের যে ব্লাড প্রেশার মাপি, সবগুলোতে এই ডিভাইসটা লাগে। ফলে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস। তাহলে ফার্স্টে আমরা আসি যে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। Instrumentation amplifier has two main functions. One function is it can amplify very low level signal and can also reduce the interference signal or noise signal. দেখো, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার বলতে আমরা ওই সকল অ্যাম্পলিফায়ারকে বোঝাই যেগুলো কি করতেছে, যাদের ভোল্টেজ লেভেল অনেক কম থাকে, যেগুলো আমরা ডিসপ্লেতে দেখতে পাই না। ঠিক আছে, যেমন তুমি চিন্তা করো, তোমার শরীরের বাম পাশে, তোমার বুকের বাম পাশে হাত দিয়ে রাখবা, দেখবে যে ধুক ধুক শব্দ হচ্ছে, একটা সাউন্ড হচ্ছে, তুমি ফিল করতে পারতেছো যে সাউন্ড হচ্ছে। আসলে ওই সাউন্ডটা আসলে কিভাবে হচ্ছে, একটা ভালো মানুষের সাউন্ড একরকম হবে, একটা অসুস্থ মানুষের সাউন্ড একরকম হবে, যদি যদি কারো হার্টের প্রবলেম থাকে তার সাউন্ড কিন্তু অন্যরকম হবে। আসলে আমাদের যে ডাক্তার থাকবে, উনি আসলে কিভাবে বুঝতে পারবে যে এই মানুষটা হার্টের রোগে, মানে হার্টের অসুখে ভুগতেছে, অথবা তার হার্টে কোনো প্রবলেম আছে, বা সে সুস্থ আছে, তাকে তো বুঝতে হবে। এই বোঝার কাজটা করে দিতে হবে আমাদের, যারা আমরা ইঞ্জিনিয়ার আছি, আমাদের দায়িত্ব হবে ওরকম একটা মেকানিজম তৈরি করা, যেখানে ডাক্তার বুঝতে পারবে এটা হলো একটা স্বাভাবিক মানুষের হচ্ছে হার্টের ছবি, এটা হচ্ছে আমাদের একটা অসুস্থ মানুষের হার্টের ছবি, তখন সে ডিটেক্ট করতে পারবে তার কোন জায়গায় প্রবলেমটা আছে। তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে হবে। সে কি করবে, আমাদের হার্টের যে ভোল্টেজটা পাবো, সেই ভোল্টেজটা কিন্তু অনেক কম থাকে, তাহলে সেই ভোল্টেজটাকে আমাদের হাই ভোল্টেজে নিয়ে আসতে হবে, মানে একটা ভোল্টেজে নিয়ে আসতে হবে যে ভোল্টেজটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি বা আমরা স্ক্রিনে দেখতে পারি। তোমরা, তোমাদের কি ইসিজি কেউ করছিলা বা দেখছো ইসিজি কিভাবে করে? জি স্যার। ইসিজির সময় কি হয় তোমাদের কি মনে আছে কারো, আসলে কি করা হয়? তাহলে তোমার যদি এটা ধারণা থাকে, বুঝতো, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা, আর না হলে বুঝবা না ওইভাবে। তার অনেকগুলো হার্টবিট উঠতে থাকে স্যার। হ্যাঁ, অনেকগুলো হার্টবিট না, তোমাদের হচ্ছে কিছু সিগন্যাল স্যার। হ্যাঁ, ভেরি গুড, সিগন্যাল পাওয়া যায়। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো যে তোমার শরীরের মধ্যে কি ওই সিগন্যালটা আসলে উৎপন্ন হয়? জি স্যার, ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন হয় একটা। তাহলে তুমি বেঁচে আছো কিভাবে? স্যার এটা খুবই অল্প স্যার, এটা অনেক খুবই অল্প হলে তুমি দেখতেছো কিভাবে? দেখো, তুমি যদি একটা একটা ব্যাটারি থাকে, ব্যাটারি তুমি যদি শক খাও, তোমার হাত কিন্তু চিনচিন করবেই। যেটা 5 ভোল্টের ব্যাটারি হলো তোমার চিনচিন করবে, 10 ভোল্টের ব্যাটারি হলো চিনচিন করবে। যেমন দেখো, একটা মোবাইল আছে আমাদের, মোবাইলটা চার্জ হয় কিন্তু 5 ভোল্টে। ঠিক আছে, তুমি যতই তুমি 220 ভোল্টে দাও, তুমি যখন ওই রেগুলেটর হয়ে যখন মোবাইলে চার্জে দিবা, তখন সে 5 ভোল্টে চার্জ হবে। তা তুমি একটা কাজ করো, ওই 5 ভোল্টে তুমি একটু হাত দিয়ে রাখো, তো দেখো তোমার শক করে কিনা। জি স্যার, তো এটা তো স্যার আমাদেরটা তো স্যার কেমিক্যাল জাতীয় আর কি। আসলে আমাদের শরীরে কোনো ভোল্টেজ উৎপন্ন হয় না, ঠিক আছে, কিন্তু আমরা কি করব, আমাদের শরীরে যে সাউন্ডটা হচ্ছে, দেখো তুমি
হ্যালো। জি স্যার, এখন শোনা যাইতেছে। হ্যাঁ, আমি এত কথা বলে নাই। তোমাদের ক্লাস নিতে লাগলে দেখি যে নেটের প্রবলেম হয়, বিশেষ করে বুঝছো এই 10টা থেকে তোমার হচ্ছে 1টা পর্যন্ত তুমি যেই ক্লাসই করবা তোমার নেটের প্রবলেম হবে। কারণ এই সময় তোমার স্কুলও চলে, কলেজ চলে, আর তোমার বিভিন্ন কোচিংও চলে এই সময়গুলা। এই জন্য নেটের প্রবলেম হওয়াটা স্বাভাবিক। দেখো, তোমাদের একটা স্ক্রিন আমি একটু শেয়ার করবো, তা তোমরা একটু ভালো বুঝতে পারবা। আর মেন কথা হলো কোনো জিনিস না বুঝে পড়বা না, তাহলে তোমার মনে থাকবে না। আর এই জিনিসটা যেহেতু তোমাদের রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে মনোযোগ দিলে হয়তোবা তোমরা কিছু ধারণা পাবা এখান থেকে। দেখো, আমরা স্ক্রিনে একটা ভিডিও শেয়ার করছি আমি। এই ভিডিও দেখো, একটু দেখলে বুঝতে পারবা। দেখো, আমাদের হার্ট কিন্তু প্রতিনিয়ত কম্পিত হচ্ছে, দেখছো? হার্ট কিন্তু একটা সিগন্যাল কিন্তু প্রতিনিয়ত সে সৃষ্টি করতেছে। এটা কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল না কিন্তু। তুমি হয়তো মনে করতেছো এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, তা না কিন্তু। এটা কিন্তু দেখো প্রতিনিয়ত একবার বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, প্রসারিত হচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, ঠিক না? হার্ট তাহলে পাম্প এই করছে। প্রসারিত, হ্যাঁ, এই প্রসারিত আর সংকুচিত হওয়ার কারণে আমরা কিন্তু বুকের বাম পাশে কিন্তু একটা শব্দ শুনতে পাই, ধুক 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 শব্দ করে। কিংবা তুমি যখন দৌড়াদৌড়ি করে আসবা বা সিঁড়ির উপর দিয়ে যখন উঠবা, ওটার পর দেখবা এটা কিন্তু আরো বেশি ধুক ধুক করতেছে, ঠিক আছে না? তখন বিজ্ঞানীরা একটা কাজ করলো, আমাদের যে এই যে শব্দ উৎপন্ন হচ্ছে, দেখো সামান্য পরিমাণ শব্দ উৎপন্ন হচ্ছে, এই শব্দ উৎপন্ন হওয়াটাকেই তারা কি করতেছে, তারা হচ্ছে ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছে। এখানে দেখো যে এই যে তোমার লাফালাফি করতেছে, এই লাফালাফি হওয়ার কারণে কিন্তু শব্দ উৎপন্ন হয়। এই শব্দটাকে সে কি করতেছে, একটা সিগনালে কনভার্ট করতেছে। সেই সিগন্যাল মানে কি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। তাহলে আমরা দেখো একটা হচ্ছে সাউন্ড, এটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল না। আমাদের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কি ইলেকট্রিক্যাল সিগন্যাল? ইলেকট্রিক্যাল সিগন্যাল না। তাহলে এই সাউন্ডটাকে কি করতে হবে, আমাদের ইলেকট্রিক্যালে কনভার্ট করতে হবে। এই ইলেকট্রিক্যালে কনভার্ট করার জন্য আমরা একটা ডিভাইস ইউজ করি, সেই ডিভাইসের নাম হলো ট্রান্সডিউসার। এটা আমরা মিডের পর পড়বো, ঠিক আছে? তাহলে ট্রান্সডিউসারের কাজ কি হলো? যাও না, আবুর কাছে যাও। এই ছেলেগুলো কথা বলছে কি বল? দেখো, আমাদের হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে, হাড়ের মধ্যে যে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে নন ইলেকট্রিক্যাল সিগন্যাল। এটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল না। ইলেকট্রিক্যাল সিগন্যাল হইলে আমরা বাঁচতে পারতাম না। তাহলে এই নন ইলেকট্রিক্যাল সিগন্যালে আমরা তো স্ক্রিনে দেখতে চাই, আমরা ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। যেমন তোমার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো মাইক্রোফোন। দেখো, মাইক্রোফোনের মধ্যে তুমি যখন কথা বলতেছো, সেই কথাটা কিন্তু আরো বড় করে শোনা যায়, ঠিক আছে না? জি স্যার। সেটা কিভাবে শুনতেছো তুমি? সেটা তুমি কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার দিচ্ছ, ইলেকট্রিক্যাল পাওয়ার অন হচ্ছে, একটা মাইকের সাথে তোমার কিন্তু সাউন্ডটা বড় করে শুনতেছে, ঠিক আছে? ঠিক এই প্রসিডিউরটাকে তারা কাজে লাগাইছে বিজ্ঞানীরা প্রসিডিউরটা কাজে লাগিয়ে, বিজ্ঞানী বলবো না, আমাদের মতো যারা ইঞ্জিনিয়ার ছিল সেই ইঞ্জিনিয়ার গুলো এই এই যে টেকনিকটা ছিল সেই টেকনিকটাকে তারা কাজে লাগাইছে। লাগানোর পর আমাদের যে ধুধু শব্দ হচ্ছে হার্ডে, সেই হার্ডটার মধ্যে একটা ট্রান্সডিউসার ফিট করছে, একটা ডিভাইসের মধ্যে ট্রান্সডিউসার ফিট করছে। তাহলে আমরা যে হার্টবিট পাবো, যে হার্টবিট পাবো, সেই হার্টবিটটা আমাদের এখন ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। এখানে সে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাইছে, ঠিক আছে? এই ইলেকট্রিক্যাল সিগন্যালের যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজের মান আবার খুব ছোট। যেমন এই ভোল্টেজের মান তুমি যদি মনে করো 1 মিলি ভোল্ট, ঠিক আছে? বা তোমার 1 মিলি ভোল্টের চেয়ে ছোট হইতে পারে, এরকম। এখন আমাদের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা কিন্তু 1 মিলি ভোল্ট কিন্তু দেখাইতে পারবে না। তুমি কি 1 মিলি ভোল্ট বুঝতে পারবা যেটা 1 মিলি ভোল্ট? আর তো সামান্য ভোল্টেজ দেখানো যাবে না, সম্ভবই না। তাহলে আমরা কি করব, আমরা একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে আসবো, যে লেভেলে নিয়ে আসলে আমরা ওটাকে স্ক্রিনে দেখতে পাই। যেমন আমাদের কাছে তোমরা যারা লাভ করছো টিপুলি 201, যারা লাভ করছো, বা 202 যারা লাভ করছো, তখন তারা ভোল্ট মিটার দেখছিলা, তোমরা মানে ফিজিক্যালি লাভ করছো, ওখানে তোমাদের ভোল্ট মিটার দেখানো হয়েছিল। তাহলে ওই ভোল্ট মিটার তোমার দেখছিলা কি, যে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত সে মেজার করতে পারে। আমরা দেখি যে কাটা ঘুরতেছে, মানে 0 থেকে 5 ভোল্ট হচ্ছে। অথবা আমরা কি করি, আমরা একটা মাল্টিমিটার নেই, মাল্টিমিটার সাথে দেখি যে এটা কত ভোল্টেজ হয়েছে, ঠিক আছে? তাহলে 1 মিলি ভোল্টেজ ছোট ভোল্টেজ আমরা যখন স্ক্রিনে দেখতে চাই, তখন সেটা ভালোভাবে আমরা বুঝতে পারি না যে আসলে দেখতে কিরকম এটা। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে, এর অ্যামপ্লিটিউডটাকে আমাদের বাড়াইতে হবে, ঠিক আছে না? তাহলে এর অ্যামপ্লিটিউড যদি আমরা বাড়াইতে চাই, তাহলে আমরা জানি এটাকে আমাদের অ্যামপ্লিফাই করতে হবে। অ্যামপ্লিফাই করা মানে কি, বড় করা, ঠিক আছে? এটাকে বৃদ্ধি করতে হবে। তাহলে বৃদ্ধি করার জন্য আমাদের একটা ডিভাইসের প্রয়োজন, সেই ডিভাইসের নামই হলো ইনস্ট্রুমেন্টেশন অ্যামপ্লিফায়ার।
ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। এবার কি বুঝছো? তাহলে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের কাজ কি হলো, আমাদের যে লো লেভেলের সিগন্যালটা ছিল সেই সিগন্যালটাকে বড় করতে হবে, টেনে ধরে বড় করতে হবে। তাহলে বড় করার জন্য আমরা একটা অ্যাম্পলিফায়ার ইউজ করব, সেই অ্যাম্পলিফায়ারের নাম হলো ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। শুধুমাত্র এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার যে এই সিগন্যালটাকে বড় করে তা না, কিন্তু এটা আমরা একটু লিখে রাখি, ডিসপ্লে লিখে রাখি এটা আমাদের, ঠিক আছে? আমরা ডিসপ্লেতে সিগন্যালটা দেখতে পাবো যে কিরকম হার্টবিট আমাদের চলতেছে। দেখো এখানে কিন্তু আমাদের আরেকটা প্রবলেম তৈরি হতে পারে, যখন আমাদের হার্টবিট চলতেছে তখন আমাদের একটা শব্দ উৎপন্ন হচ্ছে। ধরো এখানে একজন লোক আছে, এই লোক কিন্তু অনবরত কথা বলতেছে আবার কারোর সাথে। ধরো এখানে একটা লোক আছে, ধরো এই ডাক্তার, এই ডাক্তারটা আবার এই নার্সের সাথে কথা বলতেছে। তাহলে কি হবে, এদের কথাটাও কিন্তু আমাদের ট্রান্সডিউসার এখানে আসবে, ঠিক আছে না? হার্টবিট থেকে যে সিগন্যাল ছিল, সেই সিগন্যাল, সেই সাউন্ডটা ছিল, সেই সাউন্ডটাও ট্রান্সডিউসারে আসবে। আবার এনারা কথা বলতেছে, এই কথাটাও কিন্তু আবার এই ট্রান্সডিউসারে আসবে। আবার যে রুগীকে রাখছে সেই রুগী ধরো আবার একটু নড়াচড়া করতেছে, মাঝে হাতে মশা পড়তেছে, তাহলে এই রুগী কি করবে, এই রুগী একটু নড়াচড়া করবে, তাহলে তার শব্দটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা শব্দ এখানে আসবে। তাহলে দেখো আমরা শুধু কিন্তু হার্টবিটটা মেজার করতে চাইছিলাম, কিন্তু আমরা এই কথা বলার সিগন্যালও পাচ্ছি, আবার নড়াচড়া করার কারণে যে সিগন্যালটা উৎপন্ন হয় সেই সিগন্যালটা পাচ্ছি। তাহলে ট্রান্সডিউসার কি করবে, ট্রান্সডিউসারের কাজ হলো ভয়েসটাকে তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা। তাহলে আমাদের এই যে সিগন্যাল গুলো তৈরি হলো, যেগুলো হচ্ছে আমরা চাই না, মানে আনওয়ান্টেড সিগন্যাল, এই সিগন্যাল গুলো কিন্তু আমাদের ট্রান্সডিউসার কি করবে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিবে, ঠিক আছে? তাহলে আমাদের এই আনওয়ান্টেড ইলেকট্রিক্যাল সিগন্যাল আবার কি করতে হবে, রিমুভ করতে হবে। তাহলে এই রিমুভটা আসলে কি করবে, এই রিমুভটাও করবে হচ্ছে আমাদের এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তাহলে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার হ্যাজ টু মেইন ফাংশন। ওয়ান ফাংশন ইজ it can amplify very low level signal and it can remove noise and interference signal. নয়েজ মানে কি, যেটা হচ্ছে আনওয়ান্টেড সিগন্যাল, যে সিগন্যালটা আমাদের দরকার নাই কিন্তু কোনো কারণবশত তৈরি হয়ে গেছে, এই ধরনের কোনো যদি সিগন্যাল আমাদের ক্রিয়েট হয়, তাহলে সেই সিগন্যালটা আমাদের কে দূর করে দিবে, আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা দূর করবে। আশা করি তোমরা বুঝতে পারছো মনে হয় ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা আসলে কি। জি স্যার। তো পরীক্ষায় যদি তোমাকে বলা হয়, যে তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে তুমি বলো তো আসলে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা তুমি আমাকে বুঝে বলো, যে তোমাকে মুখস্থ বলতে হবে না, তুমি তখন বুঝাতে পারবা না যে আসলে কিভাবে এটা তৈরি হয়, মানে কি নয়েজটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, নয়েজটাকে কিভাবে সে রিডিউস করতেছে, এগুলোকে বলতে পারবা এখন আমার মতো করে? জি স্যার, বলা যাবে। হ্যাঁ, এই তো ভেরি গুড, তাহলে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা আবার একটু দেখে নেই। দেখো an instrumentation amplifier is used to amplify very low level signal, যেটা আমরা দেখলাম, and rejecting noise and interference signal. noise আর interference signal মানে বুঝছো তো, যেটা হচ্ছে unwanted signal, কথাবার্তার মাধ্যমে, নড়াচড়া করার মাধ্যমে যদি কোনো কারণে সৃষ্টি হয়, সেই সিগন্যালটাকে আমরা দরকার নাই, সেটাকে আমাদের সিস্টেম থেকে বের করে দিতে হবে। তাহলে সেই সিস্টেমটাকে আমরা বলবো আনওয়ান্টেড বা নয়েজ বা ইন্টারফারেন্স সিগন্যাল। তাহলে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের একটা এক্সাম্পল কি হইতে পারে, অ্যাপ্লিকেশন কি হইতে পারে, কোন কোন ক্ষেত্রে আমরা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারটা ইউজ করব। দেখো আমরা হচ্ছে হার্টবিট ইসিজি করি, ইসিজি করা মানে হার্টবিট মেজার করা, তাহলে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা বুঝলাম। তারপর দেখো ব্লাড প্রেশারটা আমাদের আছে, ব্লাড প্রেশারটা কিভাবে মেজার করতেছে, দেখো আমরা কিন্তু ব্লাড প্রেশার মাপার জন্য দুটো সিস্টেম এখন ইউজ করি। একটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, যেটা ডাক্তারের মতো কানে দেওয়া থাকে, কানে দিলে আমরা একটা সাউন্ড শুনতে পাই, শুনতে পাইলে কিন্তু আমরা মেজার করতে পারি যে এর হচ্ছে প্রেশারটা এখন এরকম। আর একটা নতুন একটা সিস্টেম বের হয়েছে, তার নাম হচ্ছে ডিজিটাল হচ্ছে ব্লাড প্রেশার মেজার করা যায়। তোমাকে দেখছো ডিজিটাল কিভাবে মাপা যায়? হ্যাঁ, ডিজিটালে কি হয়, ডিজিটালে কি হয় মনে আছে কারো? ওই হাতে সব স্পর্শ দিয়ে আছে, তখন মিটারটা দেখায়। হ্যাঁ, মিটারে তোমার হচ্ছে ডিসপ্লে করে যে কত তোমার ইয়া হইছে, এবং তুমি কিন্তু অনেক অ্যাকুরেট একটা মান পাও। যদি তোমার ব্যাটারি ট্যাটারি সব ঠিক থাকে, তাহলে তুমি কিন্তু একটা অ্যাকুরেট মান পাও, ঠিক না? আর যদি অ্যানালগ হইতো, তাহলে তোমার কিন্তু অনেকের প্রবলেম হইতো। ধরো যে সবাই তো ডাক্তারের মতো কাজ করতে পারবে না, আবার সবাই তো ওরকম করতে পারবে না, যে ওরকম মেজার করতে পারবে না। অ্যানালগ হইলে তোমাকে সাউন্ড বুঝতে হবে, বুঝতে হলে তোমাকে ডিটেক্ট করতে হবে যে আসলে কত প্রেশার হইছে। কিন্তু ডিজিটালটা কি হয়েছে, ডিজিটালটা কিন্তু আমাদের অনেক ইজি করছে ব্লাড প্রেশার মাপাটাকে। যদিও অনেকে মনে করে ডিজিটালের সাহায্যে নাকি নিখুঁত ভাবে মাপা যায় না, কিন্তু আমার কাছে এটা ভালোই মনে হয়, ঠিক আছে? দেখো এখন এটার এখন অপারেটিং প্রিন্সিপাল তোমাকে বুঝতে হবে।
তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এটা হচ্ছে আমাদের ডিজিটাল একটা হচ্ছে ব্লাড প্রেশার মাপার মেশিন, ঠিক না? এখানে কি করতেছে দেখো, এখানে আমাদের ডিসপ্লেতে এরকম সিস্টেম দেখাচ্ছে যে আমাদের কত মানে হায়ার লেভেল কত, লোয়ার লেভেল কত, আমাদের প্রত্যেক মিনিটে পালস কত আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর সাহায্যে, ঠিক আছে? তাহলে এখানে তুমি যেমন দেখতেছো, তাহলে কি এটা কি ইলেকট্রিক্যাল সিগন্যাল না? এখানে তুমি যেটা দেখবা সেটা ইলেকট্রিক্যাল ডিসপ্লে, কারণ তোমার এখানে ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি থেকে চার্জ পাবা, চার্জ পেলে সে এটা অন হবে, অন হলেই কিন্তু তুমি ডিসপ্লে দেখতে করবে। পাবা যে আসলে তোমার হচ্ছে ডিসপ্লে কত আছে, ঠিক আছে? তাহলে বুঝতেছো তো এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, বুঝতেছো না? জি স্যার। এখন এখন আমাদের শরীরে যে ব্লাড প্রেশার থাকে, যে রক্তের যে প্রেশার থাকে, সেই প্রেশার কি ইলেকট্রিক্যাল সিগন্যাল বহন করে? সেই প্রেশারটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল বহন করে না। রক্ত যখন তুমি হাত দিয়ে চেপে রাখবা দেখবা যে রক্ত কিন্তু একটা প্রেশার দেয়, ঠিক আছে? রক্ত যখন হাত দিয়ে চেপে রাখবা দেখবা যে হাত ফুলে উঠতেছে, মানে একটা প্রেশার, তোমার একটা কাজ তুমি একটা, তাহলে তোমার কি করতেছে, এই প্রেশারটাকে তোমার কি কিসে কনভার্ট করতেছে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। তাহলে এই কনভার্ট করবে কে? এখানেও কিন্তু তোমার ট্রান্সডিউসারের কাজ। এই ট্রান্সডিউসার কি করতেছে, এটাকে তোমার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। তোমরা বিভিন্ন সেন্সরের নাম শুনছিলা, যে সেন্সর শোনো নাই? বিভিন্ন জিনিস ডিটেক্ট করে, লাইটিং সেন্সর, ঠিক আছে? তোমার ট্রান্সডিউসার হচ্ছে ওরকম একটা সেন্সর টাইপের ডিভাইস, সে কি করতেছে, আমাদের প্রেশারটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে সে কনভার্ট করে দিচ্ছে। এখন যদি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, তাহলে কিন্তু আমরা কিন্তু এরকম মান পাবো না, খুব কম মান পাওয়া যায়। তাহলে এই কম মানকে যদি আমরা ডিসপ্লেতে দেখাইতে চাই, তখন আমাদের কি করতে হবে? তাহলে আমাদের একে দেখে অ্যাম্পলিফাই করতে হবে। তাহলে অ্যাম্পলিফাই করার জন্য আমরা কি করব? অ্যাম্পলিফাই করার জন্য এটাকে আমাদের একটা অ্যাম্পলিফায়ার দরকার হবে। সেই অ্যাম্পলিফায়ারটাই হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। তাহলে তোমরা যদি কেউ যদি একটা ব্লাড প্রেশার মাপা মেশিনটা যদি খোলো, তাহলে দেখবো ওখানে একটা অ্যাম্পলিফায়ার সার্কিট বসানো আছে। তার কাজই হবে আমরা যে সিগন্যালটা রক্ত থেকে পাবো, রক্তের প্রেশার থেকে পাবো, সেই প্রেশারটাকে সে অ্যাম্পলিফাই করতেছে, ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা আসলে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। আমরা কিন্তু ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আশা করি বুঝতে পারতেছো মনে হয় তোমরা, যে কিভাবে হার্টবিটে আমরা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজ করতেছি, ব্লাড প্রেশারে আমরা কিভাবে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার ইউজ করতেছি। বুঝতে পারতেছো এবার? জি স্যার। তারপরে আমরা একটু দেখি, দেখো আমাদের হচ্ছে মেইন ফাংশন, একটু আগে বললাম তোমাদের, দা মেইন ফাংশন অফ দিস অ্যাম্পলিফায়ার ইজ টু ডিমিনিশ দা সালপালস। মানে সালপালস মানে কি? অতিরিক্ত নয়েজ দ্যাট ইজ সুজেন বাই দ্য সার্কিট। সার্কিটের মধ্যে যে নয়েজটা ক্রিয়েট হয়, সেই অতিরিক্ত মানে বাড়তি নয়েজটাকে সে কি করতেছে, রিমুভ করতেছে। তাহলে এটাও তার মেইন কাজ। যদি তোমার পরীক্ষায় যদি তোমার দেওয়া হয় হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ এ ইনস্ট্রুমেন্ট অফ অ্যান ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, তখন তুমি কিন্তু কি লিখবা? তাহলে লিখবা তুমি তুমি কিন্তু দুটো জিনিস লিখবা। এখানে শুধুমাত্র একটা জিনিস লিখলে কিন্তু হবে না। এখানে তোমার উপরে বর্ণনা করা দেওয়া আছে বিধায় তোমাকে নিচে লিখছে যে একটা কাজ লিখছে। তোমার মেইন ফাংশন কি হবে? মেইন ফাংশন হবে ইট ক্যান অ্যাম্পলিফাই ভেরি লো লেভেল সিগন্যাল অ্যান্ড ইট অলসো রিডিউস দ্য সারপালস নয়েজ, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের মেইন ফাংশন। তারপর দেখো আমাদের এটা পড়লে আমরা মোটামুটি শেষ করে দেবো আজকে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, আইডিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। তাহলে প্রত্যেকটা অ্যাম্পলিফায়ারের একটা নির্দিষ্ট মাপকাঠি থাকে, যে মাপকাঠির উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এটা ভালো ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, এটা খারাপ ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, বা এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের, মোটামুটি ভালো। যেমন তুমি যদি তোমার যদি কোম্পানিতে থাকে, যেমন সনি টিভি নিচ্ছ, তারপর সরি তোমার যদি মনিটর কিনো, কেউ আসুসের কিনতেছো, কেউ এলজি কিনতেছো, কেউ আবার স্যামসাং কিনতেছো, তাহলে কারো কাছে কিন্তু আসুস ভালো লাগবে, কারো কাছে কিন্তু আবার এলজি ভালো লাগবে, আবার কারো কাছে কিন্তু স্যামসাং ভালো লাগবে। এখন তোমার রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে তোমার কাছে ভালো লাগবে, তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা কিন্তু সবার কাছে ভালো লাগবে না। তাহলে এই ভালো লাগার উপর ভিত্তি করে আমরা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারকে কয়টা ভাগে ভাগ করছি, এই ভাগের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে আমরা যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার তৈরি করবো এখন, সেটা কত ভালো রেসপন্স করে। ফার্স্টে আসি, দেখো যে আমাদের ইনপুট টু দ্য ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার হ্যাভ ভেরি লো সিগন্যাল এনার্জি। আমাদের যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার থাকবে, সেই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের ইনপুট কি হবে? অনেক লো লেভেল সিগন্যাল। তোমাদের একটু আগে আমি দেখাইছিলাম যে এখানে আমাদের একটা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার থাকবে, এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারে যে সিগন্যাল থাকবে, সেই সিগন্যালের ভোল্টেজ রেঞ্জ থাকবে হচ্ছে 1 মিলিভোল্ট বা তার চেয়ে কম। কিন্তু আমরা যদি ডিসপ্লে দেখতে চাই, তাহলে আমাদের 1 ভোল্ট থেকে তার চেয়ে বেশি করতে হবে, 5 ভোল্ট পর্যন্ত ধরো আমাদের ভোল্টেজটা আনতে হবে। তাহলে আমরা কি করব?
তাহলে এখানে আমরা একটা অ্যাম্পলিফায়ার ইউজ করব, তাহলে অ্যাম্পলিফায়ারের মধ্যে একটা গেইন থাকবে, সেই গেইনের মান কত হইতে হবে? ধরো যদি আমরা এখানে 1000 গেইন দেই, 1000 যদি গেইন দিই তাহলে 1000 এর সাথে এই মিলিটা কেটে যাবে, তাহলে ফলে আমরা 1 ভোল্ট পাবো। যদি আমরা মনে করলাম যে এই গেইনটা আমরা 2000 ভোল্ট করব, 2000 করব, তাহলে গেইনটা 2000 করলে আমরা কিন্তু 2 ভোল্ট পাবো, ঠিক না? তাহলে ডিসপ্লে কিন্তু আমরা 2 ভোল্ট দেখতে পাবো। তাহলে তুমি দেখতেছো 1000 কিন্তু অনেক বড় গেইন, ঠিক আছে? এই জন্য বলতেছে যদি আমরা লো লেভেলের সিগন্যালকে ডিসপ্লেতে দেখতে চাই তাহলে আমাদের এই অ্যাম্পলিফায়ারের গেইনটা কত হবে? অনেক হাই হইতে হবে। তাই বলতেছে দ্য ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার শুড হ্যাভ হাই গেইন এন্ড শুড বি অ্যাকুরেট। এই গেইনটা হতে হবে অনেক বেশি এবং তাহলে আমরা অ্যাকুরেট মানটা পাবো। তারপর দেখো আমরা কি লিখি এখানে, the gain should be easily adjustable using a single control। ঠিক আছে, আমাদের যে গেইনটা পাবো সেই গেইনটাকে কি করতে হবে? আমাদের কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করব? একটা মাত্র নব থাকবে, সেই নবটা ঘুরে ঘুরে করে আমাদের এটা কন্ট্রোল করতে হবে। দেখো কিভাবে এটা আমাদের দরকার, কন্ট্রোল করাটা কেন দরকার? কারণ আমরা যে হার্টবিট মেজার করতেছি সবার হার্টবিট তো সেম হবে না, তুমি কি সেম পাবা? সেম পাবা না। ধরো একটা অসুস্থ মানুষের হার্টবিট কত হবে? 1 মিলি ভোল্টেজে কম হবে, ঠিক আছে না? যদি 1 মিলি ভোল্টেজের চেয়ে কম হয় এই সিগন্যালটা, তাহলে আমাদের কি করতে হবে? এখানে কিন্তু আমাদের 1000 গুণ করলে হবে না, 1000 চেয়ে কিন্তু বেশি গুণ করতে হবে। তাহলে আমরা কি করব? এই নবটাকে ঘোরাবো, নবটাকে ঘুরে ঘুরে আমরা হচ্ছে এর সিগন্যালটা বৃদ্ধি করব, বৃদ্ধি করে আমরা দেখবো যে বাড়ছে কিনা, বাড়ছে কিনা। যদি বাড়ে তখন আমরা দেখবো এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি, ঠিক আছে? মেন কথা হলো আমরা এই নবটাকে ঘোরাবো, ঘোরানোর পর দেখবো ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি দ্য গেইন শুড বি ইজিলি অ্যাডজাস্টেবল ইউজিং এ সিঙ্গেল কন্ট্রোল। একটা কন্ট্রোলের সাহায্যে আমরা এইটাকে অ্যাডজাস্ট করতে পারবো, যাতে ডিসপ্লেতে দেখা যায় এরকম একটা গেইনে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? গেইনের মান 1000 থেকে বৃদ্ধি করতে করতে ধরো 1 2 বৃদ্ধি করতে করতে যেখানে আমাদের ম্যাচ করবে, যেটা আমরা ডিসপ্লে ভালো দেখতে পাবো সেটাতে আমরা রাখবো। যেগুলো আমরা অসিলোস্কোপে ইউজ করি, আমরা অসিলোস্কোপে যখন আমরা সিগন্যাল দেখি, আউটপুট সিগন্যাল দেখি, তখন আমরা নবগুলো কিন্তু ঘুরাই, যেখানে দেখতে সুন্দর লাগে সেখানে আমরা সেট করে রাখি। ঠিক তেমনি একটা নবের সাহায্যে আমরা এই গেইনটাকে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে? এই নবটা ঘুরাবো, গেইনের মান অটোমেটিক্যালি চেঞ্জ হবে। যখন আমাদের ডিসপ্লেতে খুব সুন্দরভাবে দেখতে পাবো তখন আমরা এটাকে বন্ধ করে দিব। তাহলে এই জন্য বলতেছে দ্য গেইন শুড বি ইজিলি অ্যাডজাস্টেবল ইউজিং এ সিঙ্গেল কন্ট্রোল। তারপর দেখি কি লেখা আছে, দেখো ইট মাস্ট হ্যাভ হাই ইনপুট ইম্পিডেন্স এন্ড লো আউটপুট ইম্পিডেন্স টু প্রিভেন্ট লোডিং। তাহলে এটার কি থাকতে হবে? এটার আমাদের হাই ইনপুট ইম্পিডেন্স থাকতে হবে এবং লো আউটপুট ইম্পিডেন্স থাকতে হবে লোডিং থেকে এলিমিনেট করার জন্য বা দূর করার জন্য। এখন তোমাকে বুঝতে হবে একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে হাই ইনপুট ইম্পিডেন্স কেন রাখি আর লো আউটপুট ইম্পিডেন্স কেন রাখি আর লোডিংটা আসলে কি, এই তিনটা নিয়ে তোমাদের কোনো আইডিয়া আছে? তোমরা তো অফএম পড়ে আসছো বা অ্যাম্পলিফায়ার পড়ছো, বিজিটি পড়ছো, মসফেট পড়ছো, ওখানে তোমাদের তো পড়ার কথা যে একটা অফএম এর ইনপুট ইম্পিডেন্স হাই থাকে, আউটপুট ইম্পিডেন্স লো থাকে। কেন হাই রাখা হয়, কেন লো রাখা হয়? তোমাদের কোনো মানে আইডিয়া আছে এই সম্পর্কে? মাইনাস প্লাস, মাইনাস প্লাস না, এখানে ইনপুট ইম্পিডেন্স বলতে বোঝায় রেজিস্ট্যান্স বোঝায়, যে ইনপুট রেজিস্ট্যান্স কেন হাই রাখি আর আউটপুট রেজিস্ট্যান্স কেন লো রাখি, আর লোডিংটা আসলে কি জিনিস? কোনো আইডিয়া আছে নাকি? বলো, থাকলে শেয়ার করো, আমরা দেখি, না হলে আমি বলতেছি। না স্যার খেয়াল আসতেছে না। দেখো তাহলে আমি একটু তোমাদের কিছু এক্সাম্পল দিব, তাহলে বুঝতে পারবা। ধরো হচ্ছে তোমার একটা ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের বাসা হচ্ছে এখানে, ঠিক আছে? এটা তোমার ফ্রেন্ডের বাসা, আর তুমি এখানে আসো, এখানে তো তোমার ছবি আঁকাচ্ছে, এটা তো চুল টুল দিলাম, ঠিক আছে? লাল হয়ে গেছে তুমি এখন। তুমি ধরো এখানে আসো, তোমার এখন তোমার ফ্রেন্ডের বাসায় যাইতে হবে, তোমার কাছে 3টা পথ আছে, এটা একটা পথ, এটা একটা পাথ, এটা একটা পাথ, ঠিক আছে? এই যে তোমার ফ্রেন্ডের বাবা আছে, এই তোমাদের ফ্রেন্ড আছে, তোমার ফ্রেন্ডের বাবা কিন্তু তোমাকে পছন্দ করে না, ফ্রেন্ডের ভাইও চায় না তোমার সাথে সে মিশুক। এই রাস্তাতে ফ্রেন্ডের বাবা বসে আছে, ঠিক আছে? এই রাস্তাতে তোমার ফ্রেন্ডের বাবা বসে আছে, এটা হচ্ছে তার বাবা। এখানে কে আছে? এখানে আছে হচ্ছে তার ভাই, ঠিক আছে? আর এই রাস্তাটা আছে মোটামুটি তোমার ফাঁকা আছে। তাহলে এখন তুমি বলো, তুমি এখন তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবা, তুমি কোন রাস্তা চুজ করবা? যে রাস্তাটা ফাঁকা আছে।
তাহলে যে রাস্তাটা ফাঁকা আছে তুই সে রাস্তা চুজ করবে না, কারণ এই রাস্তাতে গেলে ফ্রেন্ডের বাবার সাথে দেখা হবে, তোমার ফ্রেন্ডের বাবা তোমাকে কি করবে, বকা টকা দিবে, তুমি আবার চলে আসবা। এই রাস্তা গেলেও কিন্তু তোমার হচ্ছে ভাই থাকবে, তোমাকে বকা টকা করবে, তুমি আবার চলে আসবা। ঠিক আছে, তা তুমি কি করবা, যেদিকে তোমার হচ্ছে বাধা নাই তুমি কিন্তু সেই দিকেই প্রবাহিত হবা, ঠিক না? ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার একটা আছে, তাহলে বুঝলাম। আর একটা কনসেপ্ট আছে, দেখো আমরা হচ্ছে কি চাই, আমরা অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ এমপ্লয়ি আমরা কি চাই, আমরা চাই যে কত কম পরিশ্রম করে কিভাবে বেশি আউটপুট পাই, ঠিক আছে না? আমরা চাই যেটা আমরা 1 ঘন্টা পড়বো আর A+ পাবো। আর একজন মনে করবে যে 1 ঘন্টা তো অনেক সময়, ঠিক আছে আমরা হচ্ছে আধা ঘন্টা পড়বো আর A+ পাবো। যত কম সময় পড়া যায়, যত ভালো রেজাল্ট করা যায় সেটা তো আমরা চাই, ঠিক আছে? তাহলে আমাদের আউটপুটটা কি হইতে হবে, আউটপুটটা হাই হইতে হবে। যদি আউটপুটটা হাই হয় তাহলে কিন্তু ওই সিস্টেমটা ভালো হয়, ঠিক আছে? লোডিং বলতে আসলে কি বোঝায়, লোডিং বলতে বোঝায় যে আমাদের একটা সিস্টেমের দুটো সাইড থাকে, ইনপুট সাইড থাকে, আউটপুট সাইড থাকে। যদি আউটপুট সাইডে কোনো ভোল্টেজ না যায়, আউটপুট সাইডে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে সেটাকে লোডিং বলে, মানে আউটপুট সাইডে কোনো কাজ হচ্ছে না, সে অকেজ অবস্থায় পড়ে আছে, ঠিক আছে? তাহলে এরকম তো রাখা যাবে না, আমাদের আউটপুটটা বেশি হইতে হবে, আমরা চাবো আউটপুটটা যাতে ভালো হয়, ঠিক আছে? এই জন্য লোডিংটা রাখা যাবে না। লোডিং মানে হলো আউটপুটে কোনো, মানে আউটপুটে কোনো কিছু পাবো না আমরা, আউটপুট জিরো, ঠিক আছে? এই অবস্থাকে আমরা বলি লোডিং। তাহলে তোমাকে যদি একটা সিস্টেম ডিজাইন করি, দেখো একটা সিস্টেমের এটা হলো আমাদের ইনপুট সাইড, ধরলাম এটা আমাদের ইনপুট, এখানে যে রেজিস্ট্যান্স আমরা ইউজ করছি সেটা ধরলাম সে মনে করো লো ধরলাম, ঠিক আছে? এটা মনে করলাম লো। আর আমাদের আরেকটা সাইড আঁকাইলাম, এটা হচ্ছে আমাদের আউটপুট সাইড, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করছি, সেই রেজিস্ট্যান্সের মান কি হাই না, ধরলাম এটা হচ্ছে হাই। আমরা এই সিস্টেমটাকে এখন অ্যাড করে দিলাম, এখন এখানে আমরা একটা ভোল্টেজ দিলাম, এটা আমাদের শক্তি দিলাম, ঠিক আছে? এখন কি করবে, এখন এই তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই পয়েন্ট এখন আসলাম আমি, ধরো এই পরে তুমি এখন আসলা, এখন তুমি বলো তো তুমি কোন পথ দিয়ে যাবা? স্যার লো। লো দিয়ে যাবা না? জি তুমি স্যার। তো লো দিয়ে যাবা, কারণ লো তো বাধা কম, বাধা না থাকলে তো আমি এদিকেই যাবো। তাহলে দেখো সমস্ত কারেন্টটা এই দিকে চলে যাবে। আউটপুট দেখো এখন, জিরো। তাহলে আউটপুটে কোনো কারেন্ট পাচ্ছো না স্যার। তাহলে আউটপুটে কি অবস্থা আছে, এখন লোডিং আছে, লোডিং মানে কি, তাহলে আউটপুটে কিছুই নাই। তাহলে আউটপুট জিরো হলে তোমার লাভ আছে, তোমার তো সিস্টেমে নষ্ট। তুমি এমন একটা সিস্টেম বানালা আউটপুট নাই, মানে তুমি সারাদিন পড়তেছো, তুমি পাস করতে পারতেছো না, তাহলে সেই পড়ার সঙ্গে লাভ আছে? লোকজন দেখে বলবে এই ছেলেটা সারাদিন পড়ে কিন্তু সারাদিন মনে মোবাইল নিয়ে বসে থাকে, খালি মুখে দেখানোর জন্য গেলে বই নিয়ে বসে থাকে, কিন্তু সে পড়েই না, তার রেজাল্ট জিরো, ঠিক আছে না? ঘটনা হচ্ছে এরকম। তাহলে এরকম তো রাখা যাবে না, এই জন্য আমরা করি কি, আমরা হচ্ছে এই ইনপুটটাকে হাই করে রাখি, ঠিক আছে? এই ইনপুটটাকে আমরা হাই করি এবং আউটপুটটাকে কি করে রাখি, আউটপুটটাকে লো করে রাখি, মানে আউটপুটের যে রেজিস্ট্যান্স আছে সেটাকে আমরা লো করে রাখি। তাহলে এখন কি হবে, এখন আমাদের যে টোটাল কারেন্ট আছে সেই কারেন্টটা কিন্তু এদিকে যেতে চাইবে না, কারণ এদিকে বাধা বেশি। তখন সে কি করবে, না আমি এখন এই রাস্তাতে যাব না, আমি এই রাস্তা দিয়ে যাব। যদি এই রাস্তা দিয়ে যায় তখন এখানে ম্যাক্সিমাম কারেন্ট পাবো, আর ম্যাক্সিমাম কারেন্ট পাইলে এখানে আমাদের আউটপুটটা হাই হবে, ফলে এখানে কোনো লোডিং থাকবে না, ঠিক আছে? এই লোডিং ইফেক্টটা দূর করার জন্যই সাধারণত আমরা আউটপুটটা লো রাখি এবং ইনপুটটা হাই রাখি। আশা করি বুঝতে পারছো এবার। জি স্যার। জি স্যার, বুঝছি। তোমাদের কি বিরক্ত লাগতেছে? না স্যার। না বিরক্ত লাগতেছে, তোমার কথা শুনে মনে হচ্ছে। ঠিক আছে, এটা হলে শেষ। দেখো আমাদের যে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার থাকে, ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার মানে কিন্তু একটা অফ এম, তোমরা অফ এম হয়তো বা দেখছো। দেখো তোমরা এরকম সার্কিট কি দেখো নাই? জি এরকম স্যার সার্কিট দেখি স্যার, দেখছো, ঠিক কাজ আছে? করছেন। এগুলো হচ্ছে অফ এম, ঠিক আছে? এগুলোকে বলা হয় ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার। অনেকগুলা অফ এম এর সমন্বয়ে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করা হয় যার গেইনটা হয় অনেক বেশি, ঠিক আছে? দেখো আমরা এখন এখানে আসি, এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের বলা আছে কি, দা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার শুড হ্যাভ হাই সিএমআরআর। এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের হাই সিএমআরআর থাকতে হবে, ঠিক আছে? সিএমআরআর মানে কি, এটা কি মনে আছে কারো? অফেমের ক্ষেত্রে সিএমআরআর মানে কি বলো, মনে আছে কারো? তোমরা মনে ভুলে গেছো না, তোমাদের ম্যাডাম পড়ায় নাই? স্যার মনে নাই বলে স্যার। পড়াই নাই, মনে নাই স্যার। হ্যাঁ মনে নাই। সিএমআরআই, সিএমআরআই মানে হচ্ছে কমন
এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিব আমি, ঠিক আছে? একটু ভালো করে মনে রাখো। কমন মোড রিজেকশন রেশিও, কমন মোড রিজেকশন রেশিও। তাহলে CMRR মানে কি? কমন মোড রিজেকশন রেশিও। এটা দ্বারা কিন্তু আমরা খুব একটা ভালো বুঝতেছি না, ঠিক আছে? খালি নামটা কি সেটা তোমাকে জানালাম, আর এর কাজটা কি সেটা তোমাকে বোঝাচ্ছি এখন। তাহলে CMRR যদি বলা হয় হোয়াট ইজ CMRR, তখন তোমাকে লিখতে হবে কমন মোড রিজেকশন রেশিও। আসলে এই জিনিসটা কি, এই জিনিসটা বুঝতেছি না, তো আমি বুঝতেছি না, তোমরা বুঝবা না। এখন দেখো কিভাবে এটাকে বোঝা যায়, বোঝার মতো করে বুঝতে হবে। এটা হলো আমাদের একটা অফেম, ঠিক আছে? এই অফেমে কিন্তু আমাদের দুটা ইনপুট থাকে, এটাকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট, এটাকে বলা হয় ইনভার্টিং ইনপুট, ঠিক না? তাহলে এখানে তুমি একটা ভোল্টেজ দিলা, এই ভোল্টেজের নাম দিলা V1, এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলা, এই ভোল্টেজের নাম কি হলো V2 দিলা। তাহলে এই অফের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে, ডিফারেন্স তৈরি হবে না? সেই ডিফারেন্সটা কি? V1 মাইনাস V2। তাহলে অফেম কি করবে? এই V1 মাইনাস V2 কে অ্যাম্পলিফাই করবে, ঠিক আছে? অ্যাম্পলিফাই করে তুমি একটা আউটপুট পাবা। তাহলে আমরা কি জানি, এরকম ডিফারেন্সকে যদি অ্যাম্পলিফাই করে একটা আউটপুট পাও, তাহলে আমরা তাকে কি জানি? গেইন বলি। গেইন মানে কি? গেইন মানে আউটপুট ভাগ ইনপুট, ঠিক আছে? তাহলে আউটপুট ভাগ V1 মাইনাস V2। তাহলে যেহেতু এটা ডিফারেন্সকে অ্যাম্পলিফাই করতেছে, তাই এই গেইনটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল গেইন, ঠিক আছে? VD সমান সমান V0 ডিভাইড বাই V1 মাইনাস V2। তাহলে ডিফারেন্সিয়াল গেইনটা বুঝছো? যদি দুটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, সেই ভোল্টেজের ডিফারেন্স যদি অ্যাম্পলিফাই করে যদি একটা আউটপুট পাও, সে আউটপুট আর যে ডিফারেন্স ভোল্টেজ ছিল সেই ভোল্টেজের রেশিওটাই হলো আমাদের হচ্ছে ডিফারেন্সিয়াল গেইন। এটা কি বুঝতে পারছো এটা? জি স্যার। তারপর দেখো আমাদের এটা ছাড়াও কিন্তু একটা জিনিস প্রবলেম থাকে। আমাদের কি প্রবলেম থাকে? আমাদের কিন্তু এই ভোল্টেজ ছাড়াও কিন্তু নয়েজ থাকে। নয়েজ মানে কি? এটা কথাবার্তা বলতেছি, অন্য কাজ করতেছি, বা ডিভাইস নড়াচড়া করতেছে, ফলে এখানে কিন্তু কিছু পরিমাণ ভোল্টেজ তৈরি হয়, এখানে কিছু পরিমাণ ভোল্টেজ তৈরি হয়, ঠিক আছে? যে ভোল্টেজ গুলোকে আমরা বলি নয়েজ ভোল্টেজ। তাহলে এই নয়েজের কারণে কিন্তু আমরা একটা ভোল্টেজ পাবো, সেই ভোল্টেজের নাম ধরলাম আমরা V0 ড্যাশ। তাহলে এখানে আমরা একটা গেইন পাবো, ঠিক না? এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তাহলে একটা গেইন পাবো, তার নাম কি হবে? তার নাম হবে কমন মোড গেইন, ঠিক আছে? AC। তাহলে দেখো আমাদের যে CMRR আছে, CMRR আসলে কি জিনিস? CMRR ইজ দ্য রেশিও অফ AD and AC। AD আর AC এর মধ্যে যে রেশিওটা আছে, সেই রেশিওটাই হলো আমাদের CMRR, স্যার ড্রেন ডিভাইডেড বাই ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, এই যে এসি ভালো না AD ভালো, বলো তো কোনটা ভালো? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি এডি ভালো, কারণ এডি তো আমাদের সিগন্যাল, আর এসি মানে কি? নয়েজ না? নয়েজ তো খারাপ জিনিস, নয়েজ তো আমাদের চাহিদা না। তাহলে আমরা কি চাই? আমরা চাই একটা সিস্টেমের মধ্যে যাতে নয়েজ থাকে না। তখন আমরা কি করব? নয়েজটাকে দূর করব। দেখো CMRR যদি হাই হয়, হাই মানে কি? CMRR মানে ইনফিনিটি। আমরা হাই বলতে বুঝলাম যে ইনফিনিটি মানে প্রচুর বড় মান। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এখানে এসি সমান সমান কি লিখি? এসি সমান সমান এডি ডিভাইড বাই CMRR। তাহলে কি হবে এখানে? এডি ডিভাইড বাই ইনফিনিটি। তাহলে কত হবে? সামথিং বাই ইনফিনিটি সমান কত লিখবো? 0 না? 0। তাহলে কি এসি আছে? তাহলে এই গেইনটা থাকতেছে না। এই কারণে এই ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের CMRR-টা অনেক হাই রাখতে হয়, যাতে আমাদের এসি মানে কমন মোড গেইনটা 0 হয়। এই জন্য একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে CMRR এর মানটা অনেক হাই রাখতে হয়। আশা করি বুঝতে পারছো এবার। জি স্যার। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাকুক, তোমাদের আবার নেক্সট ক্লাস শুরু হয়ে গেছে একটা। ঠিক আছে, তোমার সবাই ভালো থাকো। যদি কোনো কিছু না বুঝো, ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই বলবা, আর প্রত্যেকটা লাইন বোঝা ট্রাই করবা, কারণ এই স্লাইডটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা রিসার্চ করতে চাও, দেশের বাইরে যারা যেতে চাও, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য একটা অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিটা হচ্ছে তোমরা কিন্তু বায়োমেডিকেলে কনভার্ট হইতে পারবা। CSE থেকে কিন্তু বায়োমেডিকেলে কনভার্ট হওয়া যায়। আর বর্তমান সময়ে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে কিন্তু ব্যাপক বিপ্লবী পরিবর্তন হচ্ছে। ফলে তোমরা যদি এটাকে ভালো মতো বুঝতে পারো, যে প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলো বুঝতে পারলে তোমরা কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবা ভবিষ্যতে। ফলে বিপুল একটা ফান্ডিং পাবা। দেখবা যে যে কোনো জায়গায় যদি ফান্ডিং দেয়, বলে যে আমাদের MSc গ্রাজুয়েট দরকার, বা আমাদের বাংলাদেশ থেকে গ্রাজুয়েট নিবে, তখন দেখবা যে ম্যাক্সিমামই এই বায়োমেডিক্যাল থেকে তোমাদের হচ্ছে
স্কলারশিপ দেয়, ফলে তোমরা কিন্তু ইজিলি স্কলারশিপটা পাইতে পারো। এই জন্য এই টার্ম গুলো ভালো মতো বুঝো, পরে কোন এক সময় যদি কাজে লাগে, কোন এক সময় যদি তোমরা করতে চাও বায়োমেডিক্যাল নিয়ে, তখন তোমাদের কাজে আসতে পারে। ওকে, তোমার সবাই ভালো থাকো। হ্যাঁ, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।